ভালোবাসার বাংলাদেশ। রাত 11টা এবং বৃহস্পতিবার মানে আমাদের বিশেষ আয়োজন ঢাকা FM 90.4 এর বিশেষ আয়োজন ভালোবাসার বাংলাদেশে স্বাগত। এবং আজ 5 অগস্ট 2021। আপনারা সারা সপ্তাহ জুড়ে এই অনুষ্ঠানটির জন্য অপেক্ষা করেন এবং অনেক প্রশ্ন করেন। এই অনুষ্ঠানে যারা আসতে আগ্রহী তাদেরও অনেক প্রশ্ন থাকে। বিধিনিষেধের মধ্যে আছি, লকডাউনে, যার কারণে অনেকে আসতে পারছেন না। ভাইয়া আবার কি দেরিতে সময় পাবো, সুযোগ কি হবে কিনা, লকডাউনে আটকে গেছি, তো এমন অনেক প্রশ্ন থাকে, অনেক কনফিউশন। অনেকেই গল্প পাঠিয়েছিলেন, কারো কারো গল্প নির্বাচিত হয়েছে, কিন্তু এই যে বিধিনিষেধের কারণে অনেকে আসতে পারেননি। তো এটা কোনো সমস্যা না, আমরা যেহেতু রয়েছি অবশ্যই আপনার জন্য আমাদের এই প্ল্যাটফর্ম সবসময়ের জন্য উন্মুক্ত। আপনি যে কোনো সময় পরিস্থিতি স্বাভাবিক হবে ইনশাল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে, তখন আবার যোগাযোগ করবেন। আর আমাদের সঙ্গে আপনাদের যে কমিউনিকেশন থ্রু হোয়াটসঅ্যাপ, SMS এবং আমাদের ফেসবুক মেসেঞ্জার এবং আমাদের পেজ সবই তো রয়েছে, আপনি সেখানেও যোগাযোগ করতে পারেন। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি একটু মনে করিয়ে দিই, যারা এই অনুষ্ঠানে আসতে আগ্রহী তারা কিভাবে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। জাস্ট হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার হোয়াটসঅ্যাপ থেকে টেক্সট মেসেজ, কল করে বলবার দরকার নেই। আমরা কিন্তু মানে ফোন কলে কোনো গল্প শুনি না। আপনার গল্প পাঠাতে হলে আপনাকে লিখে পাঠাতে হবে। সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, আমাদের ফেসবুকে আমাদের মেসেঞ্জার রয়েছে। যাদের লিখতে সমস্যা তাদের জন্য আমাদের সুযোগটি রয়েছে SMS। যে SMS এর শুরুতে টাইপ করতে হবে গুরু, GURU, এরপর আপনার নাম, আপনার লোকেশন, কোথা থেকে আপনি রয়েছেন শুনছেন এবং কোথায় আপনার বাড়ি, সেই জায়গাটির নাম, সব শেষে আপনার মোবাইল নাম্বারটি সেখানে টাইপ করে তারপর সেটা সেন্ড করবেন 16260 এই নাম্বারে। অনেকে গুরু লিখে নাম লিখে পাঠিয়ে দেন, ধরেই নেন, স্বাভাবিকভাবে ধরে নেওয়াটাই স্বাভাবিক যে আমিই তো SMS পাঠিয়েছি, আবার নাম্বারটা কেন দিব। যেহেতু আপনি স্বাভাবিক মোবাইল ফোন নাম্বারে, মোবাইল যে অপারেটর নাম্বারে আপনি SMS-টি পাঠাচ্ছেন না, বুঝতে পারছেন এটা অন্য ধরনের একটি নাম্বার, শর্ট কোড 16260। তো এখানকার SMS গুলি কিন্তু একেবারে আলাদা। যখন আপনি অতিথি হয়ে আসবেন তখন দেখতে পারবেন এই অনুষ্ঠানটি কেমন হয়, স্টুডিওটি কেমন, আমরা কেমন করে SMS পড়ি, কেমন আউটপুট আমাদের SMS গুলি আসে। যার কারণে বলি যে ফোন নাম্বারটা টাইপ করবেন যেন আমরা যোগাযোগ করতে পারি। তবে অবশ্যই যাদের লিখতে সমস্যা তারা SMS করবেন, তাদেরকে আমরা ফোন করে আমাদের টিম থেকে কেউ না কেউ কল করবে, আপনাদের গল্পটি জেনে নেবে। তবে যারা লিখতে পারেন তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ এবং মেসেঞ্জারে আপনার গল্পটি বিস্তারিত লিখবেন এবং যাবতীয় যোগাযোগের মাধ্যম আমরাই আপনার সঙ্গে কথা বলবো এবং আপনার গল্প শুনে আপনাকে নির্বাচিত করব। অসম্ভব ভালোবাসার সাথে, দারুণ ভালো লাগে এবং শ্রদ্ধার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের প্রিয় অনুষ্ঠান ভালোবাসার বাংলাদেশে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। গুরু, আপনি কেমন আছেন? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাকে এই ধরনের একটা হট সিটে আমাকে আজকে আমন্ত্রণ জানানোর জন্য। এবং আজকে আমি কথা বলবো আমার মায়ের হিস্টোরি নিয়ে, মায়ের স্ট্রাগল নিয়ে, মায়ের ভালোবাসা নিয়ে, ভালোবাসার বাংলাদেশ এই প্রোগ্রামে। তো আমি একটু আমার পরিচয়টা দিচ্ছি। আমি সালেম মুবিন, আমি মূলত IT প্রফেশনাল এবং আমার হোম ডিস্ট্রিক্ট ব্রাহ্মণবাড়িয়া নবীনগর থানা শাহপুর গ্রামে। তো আমি ওইখানেই মূলত বেড়ে ওঠা। তো মায়ের কথা বলতে হলে আসলে একদম শিকড় থেকে যেভাবে বলা লাগে আর কি, সেই যদি বলতে চাই যে আমার বয়স যখন 4 মাস তখন আমার ফাদার ঢাকাতে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়। 4 মাস বয়স আপনার? 4 মাস। তো তখন তো মানে মায়ের উপর একটা অনেক ধরনের একটা রেসপন্সিবিলিটি চলে আসে যে আমরা তখন 2 ভাই 1 বোন। তো সেটা 89 ওই সময়কার কথা। তো বাবা যখন মারা যায় তখন আমরা আসলে 3টা মানুষ খুবই অসহায় একটা অবস্থায় পড়ে গেছি। কারণ বাবা মারা যাওয়ার 6 মাস পরে আবার আমার একটা বোন ছিল, বড় বোন ছিল, ওই বড় বোনটাও মারা যায়। মানে আগে কলেরা হইলে মানুষ অনেক বাঁচত না, ওইরকম ট্রিটমেন্ট ওইভাবে ছিল না, ওই হিসেবে বড় বোনটা মারা যায় 6 মাসের মতো। এরপর মা তো আরো বেশি ভেঙে পড়ে। এর 1 বছরের মধ্যে আবার আমার আরো 2 চাচা ছিল, বাবার 2 ভাই ছিল, ওই 2 ভাই মারা যায় পরপর। যার কারণে পরিবারটাকে সামাল দেওয়া বা আশপাশ থেকে হেল্প করার মতো মানুষগুলো হারিয়ে যাচ্ছে। এই জায়গাগুলো থেকে যখন একদম হঠাৎ করে সব চলে যাচ্ছে। বাবা মারা গেল, 6 মাস পরে বোন মারা গেল, 1 বছরের মধ্যে 2 চাচা মারা গেল, মানে একদম সাগরে পড়ে গেছে আমার মা। আলহামদুলিল্লাহ, হয়তো আল্লাহ যদি রাখে তখন বলে যে রাখে, আল্লাহ মারে কে। তো ওই জায়গা থেকে আসলে
উঠে আসি আজকের আপনাদের হট সিট, আপনাদের সামনে আমি সালিম উদ্দিন। আসলে মায়ের কষ্টটা যদি বলি, অনেক কিছু বলতে হয়, আসলে আমি জানি না কতটুকু শেয়ার করতে পারবো। কারণ আগে মানুষের বিয়ে হয়েছে মাত্র আপনার 14-15 বছর বয়স, আর মা সংসার করেছে মাত্র 9 বছর। আমরা 3টা ভাই বোন হয়েছে 9 বছর সংসার। যখন এখনকার সমাজে 27-28 বছর বয়সে মানুষের বিয়ে হয়, মেয়েদের বিয়ে হয় পড়াশোনা শেষ করে, আর তখন উনি বিধবা হয়েছে। আম্মা দেখতে শুনতে যথেষ্ট ভালোই ছিল, এবং অনেকজন অনেকভাবে ওনাকে বলার চেষ্টা করছে যে আপনি বিয়ে করেন, কিন্তু আমার মা এইটাতে রাজি হয় নাই। না, আমার এই সন্তানদেরকে ফেলে আমি আসলে কোথায় যাব। আর এই বাংলাদেশে স্পেশালি যারা ডিভোর্সড, যারা বিধবা, এদের যে সার্ভাইভ করা কত কষ্ট, কত কষ্ট। তো সমাজ এখনো রেডি না। তো এক তো অল্প বয়সে মা বাবাকে হারাইছে, আমাদের বাবাকে হারাইছি, মায়ের উপর একটা বড় ধরনের চাপ। এরপর বাবা না থাকলেও চাচারা হেল্প করে, চাচারাও আসলে এই জায়গা থেকে অল্প দিনের মধ্যে 2 চাচা মারা গেল। তো যার কারণে মানে মায়ের উপর এটা অনেক বড় একটা মানে হয়ে দাঁড়ালো যে কষ্ট কাকে বলে। তো আসলে আরেকটু যদি শেয়ার করি, আমার দাদার 2 সংসার ছিল। তো 2 সংসার আগে দাদি মারা যাওয়ার পরে তখন আমার দাদা আবার নতুন করে বিয়ে করেছে, এবং পরে আরো আমরা 3 চাচা এবং 3 ফুফু হয়েছে। প্রথম দাদি মৃত্যুবরণের পরে বিয়ে করেছে। তো স্বাভাবিকভাবে আসলে আপন শাশুড়ি আর সৎ শাশুড়ির মধ্যে বাংলাদেশের প্রেক্ষাপটে সবসময় কিছু না কিছু থাকে একদম। তো যেই জায়গাটাতে আমার দাঁড়াবে, সেই জায়গাটা পায়ের নিচে মাটিটা মানে একেবারেই নাই। মানে যদি আপন শাশুড়ি থাকতো যে নারী আমার ছেলে মারা গেছে, আমি তাকে আগলিয়ে রাখি, ওইরকম। তো এই জিনিসটা একটু উনি কম পেয়েছে। সবসময় তুমি কেন থাকতেছো, তুমি এখানে কেন থাকবা, তোমার জীবন আছে, তোমার এই বয়সে কেন তুমি এইরকম করবা, সবসময় তাকে নেগেটিভ অ্যাপ্রোচগুলো করা হয়েছে। কিন্তু ওনার ভিতরে সবসময় একটা অনুভূতি কাজ করতো যে এই সন্তানগুলোকে আমি কোথায় ফেলে যাব। আমি এখানে 4 মাস, আমার ভাইয়ার বয়স 2.5 বছর, আর বোনটা যখন ছিল 7 বছরের মতো, প্রথম হারাই গেল। একজন 7 বছর, একজন 2.5 বছর, আপনি মাত্র 4 মাস। এবং অবলম্বনের জায়গা নাই বললেই চলে। আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে পরীক্ষা করার জন্য সব রকমের উপলক্ষ তার কাছ থেকে সরিয়ে দিয়েছেন। একদম মাবুদের ফায়সালা মাবুদের কাছে, বাট সব রকমের উপলক্ষ সরিয়ে দিয়েছেন যাতে করে আপনার মা সার্ভাইভ করতে পারে। তারপর এখন দাদার অর্থ সম্পদ ভালোই ছিল, কিন্তু আসলে বাবা থাকতে ছেলে মারা গেলে এইটা সমাজে অনেকে এরকম বলে যে ওই অর্থ সম্পদ পায় না ঠিক মতো। তো দাদা আমাদেরকে অল্প একটু জমি দিয়েছে, আর আমার আব্বা কিছু অল্প জমি, 1 কানি যেটা গ্রাম রাশায় বলে 1 কানি, আর 3 কুড়ি জমি দাদা দিয়েছিল। তো এইটাই আমাদের সম্বল, এছাড়া আর কোনো ইনকামের কোনো সোর্স নাই। রীতিমতো আমরা আপা মারা যাওয়ার পরে আমরা 2 জন মানে পুরা মানে সমুদ্রের মধ্যে পড়ে গেছি। আমা এটা নিয়ে 2 ছেলেকে কিভাবে মানে খাওয়াই পরে মানুষ করবে এটা চিন্তা করতেছে, কিভাবে পড়াশোনা করাবে। কারণ আমাদের এলাকাটা আবার শিক্ষিত এলাকা। তো আমার সবসময় দেখছি যে আমার চাচা ফুফুরা সবাই শিক্ষিত, সবসময় শুধু স্বপ্ন দেখতো যে আমার ছেলে মেয়েদেরকে যদি আমি পড়াশোনা করতে পারতাম। কিন্তু এখন তো মানে খাওয়া দেওয়া করে যে বাঁচানোটা, এইটাই তার জন্য একটা স্ট্রাগল হয়ে গেছে। কোনো ইনকাম সোর্স কেউ নাই, আমরাও বড় না, একদম ছোট ছোট। তো আমাদের ফুফু ছিল, একজন ফুফু ছিল, তো ফুফা আমাদেরকে হেল্প করেছে। আর আব্বার এক বন্ধু ছিল, উনি কি করলো যে আমাদের এই অবস্থা দেখে উনি একটা আমাদেরকে গরু কিনে দিল, এবং আম্মাকে সেলাইয়ের মেশিন এটা কিনে দিল, যে কিছু করে যেন বাঁচতে পারে। যে গরু যদি পারলে তাহলে হয়তো বাছর দিলে তারপর দুধ বিক্রি করতে পারবো, পাশাপাশি সেলাইয়ের কাজটা করতে পারবো। তো পরে আম্মা আমাকে নিয়ে চট্টগ্রামে আমার ফুফুর বাসায় গিয়ে ওইখানে গিয়ে সেলাইয়ের কাজটা শিখে আসছে। তো আমার আসলে পড়াশোনা বেশি ছিল না, তারপরও ওনাকে যে শিখিয়েছে সে এরকম আন্দাজ করে করে এরকম করে কাটবেন, এইভাবে সেলাই করবেন করে 3 মাসের মতো প্রশিক্ষণ দিয়ে নিয়ে আসছে। এবং তখন থেকে উনি আস্তে আস্তে করে এই সেলাইয়ের কাজ করা শুরু করলো, আর আমরাও আস্তে আস্তে বড় হতে থাকলাম। তো আমরা
যেমন ওই গরু পালন করা এবং হাঁস মুরগি পালন করা, সবজি চাষ করা, এই সব কিছু মানে বাঁচার জন্য, তার ইনকামের জন্য যা যা করা দরকার এইভাবে মানে চেষ্টা করে যাচ্ছিলাম আর কি। টুকটুক টুকটুক করে আমরা সময় যাচ্ছে, সময় একবার খাইতে পারি, আরেকবার হয়তো খাইতে পারি না, বা আমাদের একজনের সাথে এখন এই মুহূর্তে যারা জয়েন করলেন, আমরা আবার আসবো আপনার কাছে, তাদের অবগতির জন্য জানিয়ে রাখি, কারণ আমরা জানেনই যে আমাদের এই প্রোগ্রাম এমনই একটি প্রোগ্রাম ভালোবাসার বাংলাদেশ, যেখানে সাধারণ মানুষের দারুণভাবে অসাধারণ হয়ে আসার গল্প, সেগুলোকে আমরা তুলে নিয়ে আসি। আমরা সেলিব্রিটি নির্ভর প্রোগ্রাম কিন্তু করি না। আমাদের কাছে সেলিব্রিটির চাইতে সেলিব্রিটি হচ্ছে এই মানুষগুলো, যে মানুষটি ভালো মোটামুটি একটি পরিবারে জন্ম নিয়েছিলেন, যে মানুষটি অসম্ভব তুলনামূলকভাবে দেখতে অসম্ভব সুন্দরী একজন মানুষ, মাত্র 28 বছর বয়সে মানে প্রায় 9 বছর মতো সংসার করার সুযোগ যে মানুষটির কপালে জুটেছিল, সেই মানুষটি নিজের জীবন, নিজের চাওয়া পাওয়া, নিজের সমস্ত কিছুর ঊর্ধ্বে গিয়ে তার সন্তানদের জন্য নিজের পুরো জীবনটাকে আত্মোৎসর্গ করেছেন। তা আমাদের কাছে উনি হচ্ছেন সত্যিকারের সুপার উইমেন, উনি হচ্ছেন আমাদের কাছে রিয়েল উইমেন। এবং এই মানুষগুলোকে নিয়ে আসা, এই মানুষগুলোর গল্প বলা, সেটার জন্য ঢাকা এফএম এর স্টুডিও, এই মাইক্রোফোন, এই হেডফোন বা আমাদের এই পুরো আয়োজন। এবং আজকে যে মানুষটি এসেছেন, তিনি তার আবেগে, কৃতজ্ঞতায়, ভালোবাসায়, মহব্বতে, তার মায়ের প্রতি যে ট্রিবিউট এবং তার অ্যাটিটিউডে যে আমি জিনিসটা দেখতেছি, যে ট্রিবিউট প্রকাশ করতেছেন, সেটি সত্যি সত্যি দেখবার মতো। এবং একটা সন্তান এবং মায়ের মধ্যে কি চমৎকার ক্যারিজম্যাটিক সম্পর্ক হতে পারে। মায়ের ভালোবাসা একজন সন্তান সারা জীবন যখন দেখছে যে তার ভালো লাগে মন্দ লাগে এতটুকু পাত্তা না দিয়ে শুধুই সন্তানদের জন্য বেঁচেছে যে মানুষটি, সেই মানুষটির প্রতি মহব্বত কেমন হতে পারে, তার স্বরূপ আজ উন্মোচন হবে। তার স্বরূপ আপনারা একদম চাক্ষুষ দেখতে পারবেন যারা এখন এই মুহূর্তে ঢাকা এফএম 90.4 এর এই পেজে লাইভে আছেন। বিষয় অবশ্যই শেয়ার করুন। শুধুমাত্র আমি আপনাদের সাথে ভিডিও স্ট্রিমিং এ যোগাযোগ করতে পারবো তার জন্য না, শেয়ার করুন এই কারণে যে এই সম্পর্কগুলো মানুষের কাছে পৌঁছে যাক, মানুষ দেখুক যে সত্যিকারের রিয়েল উইমেন কারা, সত্যিকারের সুপার উইমেন কারা, সেই মানুষগুলো জানুক। এবং সেই সাথে সন্তানের ভালোবাসা কি পরিমাণ হতে পারে মায়ের প্রতি, সেটিও মানুষ দেখুক। জি, তার প্রমাণ ভাই। তো মা সেলাইয়ের কাজ করতো, তো আমি তখন যখন একটু বড় হয়েছি তখন আমিও মাকে হেল্প করতাম, রান্না করার সময় হেল্প করতাম। তারপর সেলাই করার একটু বড় হওয়ার পরে মা সেলাই করার সময় দেখা যেত যে অনেক সময় অসুস্থ হয়ে যেত, কিন্তু কাপড় অনেককে দিতে হতো। বয়স কত? আমার তো 8-9 বছর। তখন আপনি মোটামুটি সবকিছু বুঝতে পারছেন, বড় হয়েছি। তো মায়ের স্ট্রাগলের কথাগুলো, কষ্টের কথাগুলো, মানুষকে কি বলতেছে, কি হচ্ছে, এই জিনিসগুলো একদম ডিটেলে বলবেন। তার কষ্টের কথা সবাই জানো। তো ওই সেলাইয়ের কাজে আমি তাকে হেল্প করেছি, এবং যখন যে কাজ লাগে মানে একদম বাধ্যগত যেটা বলে যে যখন যেটা বলতে পারছি ওইটাই করছি, যখন বলছে যেটা করা যাবে না ওইভাবে চলছে। এবং এখানে যদি আমার ভাইকে যদি একটু বলি, আমার বড় ভাই মাকসুদ আহমেদ, তো উনি ওনার লাইফে কখনো খেলাধুলা করে নাই। তো উনি সব সময় মায়ের সাথে সাথে থাকছে আমার মতো করে। আমি যখন সময় হেল্প করছি আর বাকি সময়টা ভাইয়া হেল্প করছে, মানে বিকেল হলে মাকে হেল্প করছে, কাজে থাকছে, সংসারে কাজ করছে। আপনাদের শৈশব কৈশোর বলে কিছু ছিল না? ওইগুলো কিছুই ছিল না আসলে, খেলাধুলা শৈশব কৈশোর কিছু না, এইগুলো আসলে করতে পারি না। আমি একটু খেলাধুলাতে যাইতাম, কিন্তু ভাইয়া সবসময় বোঝাইতো যে তুই খেলাধুলা করলে আমরা বাঁচবো কিভাবে, আমাদের বিলাসিতা করার সুযোগ নাই। তো সবসময় বুঝাইতো, আম্মা বুঝাইতো। এবং সবসময় আমি যখন পড়তে বসতাম মা পাখা নিয়ে পিছনে বসে থাকতো, বাবা তুই একটু পড়, দেখোস তো যে সবাই পড়াশোনা করতেছে, সবাই বড় হয়ে ভালো কিছু হবে, তুই কিছু না হলে কিন্তু আমার কিছু করার থাকবে না, কারণ আমার পিছনে আর কেউ নাই, কারণ একদম আমরা সাগরে পড়ে যাব। তো মায়ের কষ্টগুলো একদম ভিতর থেকে আসলে চেষ্টা করতাম যে হ্যাঁ এইভাবে কিভাবে মাকে হেল্প করা যায় বা কিভাবে পড়াশোনা করা যায়। তো ভাইও অনেক কষ্ট করেছে এবং আমি অনেক কষ্ট করেছি, এবং মায়ের তো কষ্ট আছে। যদি এক বেলার খাবার থাকছে বা একজনের খাবার থাকছে, হয়তো দেখা গেছে আমরা 2 ভাইকে ভাগ করে দিয়েছে, মা না খেয়ে বলছে যে আমি খেয়েছি। আসলে ওই সময়টা আসলে বলে বোঝানো যাবে না। তবে আশেপাশে কিছু মানুষ ছিল যারা সময়ে যখন আম্মা গিয়ে বলছে যে ছেলেদের মুখে কিছু দিতে পারতেছি না, কি করব, ভাবি, চাচি, এরকম কিছু মানুষ আমার পারিপার্শ্বিক ছিল, ওনারা আসলে একটু হেল্প করেছে।
তো ওই জায়গাগুলোর কারণে হয়তো ওই সময়টা মানে আস্তে আস্তে করে আমরা কষ্ট করে করে বড় হচ্ছিলাম। পরে ভাইয়া 91-এ এসএসসি পরীক্ষা দিল। তো এসএসসি পরীক্ষা দিয়ে উনি তখন চলে আসলো ঢাকাতে এসে একটা জব নিয়েছে 1,500 টাকা বেতনে। আর তখন আমি আর মা বাড়ি থেকে কষ্ট করতেছি, ওই 1,000 টাকা আমাদেরকে পাঠিয়ে দিত, আমি পড়াশোনা করতাম। তো প্রাইভেট পড়ার তোর কোনো সুযোগ ছিল না। আজকে আমার ছেলে মেয়েরা প্রাইভেট পড়ে সব সময়, 1 মাসও প্রাইভেট পড়তে পারি না। ইংলিশ অঙ্ক এইগুলা বুঝতাম না। পরে আশেপাশে যারা একটু বড় ছিল, বড় ভাই আপু ছিল, তাদেরকে বলতাম যে আমাকে একটু বলে দেন, আমরা তো সব প্রাইভেট পড়তে পারতেছি না। তো এরকম করে করে চেষ্টা করে করে বড় হচ্ছিলাম। তো ভাইয়া যখন একটু চাকরিতে গেল তখন একটুখানি দাঁড়াতে পারলাম। তো এখন আশেপাশে যারা চাচারা আছে, অন্য চাচারা আছে বা যারা আছে, আসলে ওই জায়গা থেকে আসলে ওনারা ওইভাবে আসলে, আমি যদি সত্যি কথা বলি, আমার মাথায় হাত বুলাইছে এরকম আমি কাউকে পাই নাই যে বাবা তোর বাবা নাই বা তোর চাচারা নাই, কিভাবে খাচ্ছস, কিভাবে পড়াশোনা করতেছ, কিভাবে চলতেছস, কেমন আসোস। বন্ধুরা, ভালোবাসার বাংলাদেশের এই পর্যায়ে আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসছি। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। স্বাগত আরো একবার ভালোবাসার বাংলাদেশের আজকের এই আয়োজনে। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরে এসেছি, আমাদের সঙ্গেই থাকুন। আমরা সেই সম্পর্কের কথাগুলো বলছিলাম যে মা সন্তান যে অনেক কষ্ট করে বেড়ে ওঠা। নবীনগরের কথা যখন বলছিলেন, নবীনগর কিন্তু অনেক ডেভেলপড একটা জায়গা আমার মনে হয়। ওখানকার মানুষগুলো তুলনামূলকভাবে শিক্ষিত বেশি, তাই মনে হয়। মানুষের কাছে পয়সা কড়িও কিন্তু আছে। স্পেশালি ওই যে আপনাদের লঞ্চঘাট এবং আশপাশের যে সমবায় মার্কেট, ওই আশপাশের এলাকাগুলোতে আমি মোটামুটি ঘোরাফেরা করছি, গেছি বেশ 2-3 বার। প্রচুর বড় একটা মার্কেট আছে ওই লঞ্চঘাট থেকে একটু অদূরে গিয়ে। আমার কাছে মনে হয়েছে এরকম, যেমন আপনি যখন বলছিলেন না, মনে হচ্ছে ওই এলাকাগুলোতে আমি রীতিমতো ঘুরতেছি এবং জায়গাগুলো দেখতে পাচ্ছি। সো আপনার এই কষ্টের যে জায়গা, এবং বাবা মাত্র 4 মাস বয়সে রোড অ্যাক্সিডেন্টে মারা যান, 2 চাচাকে হারিয়েছেন, বোনকে হারিয়েছেন, আশপাশে হেল্প করার মতো তেমন কোনো মানুষ পাননি। যেটা কথা প্রসঙ্গে বলছিলেন যে মাথায় হাত বুলিয়ে দিবে যে তোর বাবা নাই বা চাচা নাই, আমরা আছি, তোর পাশে আছি, এই কথাটা বলবার মতো কেউ ছিল না। সেই জায়গাতে একদম কম বয়সে একজন মা এবং তার ছোট ছোট 3 বাচ্চার এই যে যুদ্ধ, সেই জিনিসগুলোকে আমরা আরেকটু ডিটেলে শুনতে চাই। আপনার মায়ের স্ট্রাগল আজকের আমাদের গল্পের উপজীব্যই হচ্ছে আপনার মা, যিনি অনেক কষ্ট করে মানুষ করেছেন আপনাদেরকে। ওনার কথাটা আমরা আরেকটু ডিটেলসে শুনতে চাই আপনার কাছে। ঠিক গুরু, আসলে মানে যেটা বলছিলাম যে একবেলার যদি খাবার থাকে সেটা আমরা 2 ভাইকে ভাগ করে দিয়েছে। তো উনি না খায় না, ওই পানি খেয়ে বা এদিক মানে খাইছি না, আমার ক্ষুধা নাই, এরকম করে উনি শুয়ে পড়ছে। তো ওই সময়টাতে উনি চেষ্টা করছে আমাদের কাছ থেকে লুকাইতে, কিন্তু আমরা যখন একটু একটু বুঝি তখন চিন্তা করতাম যে আমাদের ক্ষুধা লাগে, মার ক্ষুধা লাগে না, কিন্তু মা কেন এরকম করে। তখন আসলে একটু একটু করে বোঝার চেষ্টা করলাম, না আসলে মা তো খায় না, না খেয়ে আমাদেরকে খাওয়ানোর চেষ্টা করতেছে। তো এবং এই যে কাজ, সকাল থেকে রাত পর্যন্ত শুধু কাজ, এই সেলাইয়ের কাজ করতে 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 ওনার পায়ের 2 পা ব্যথা হয়ে যেত। আর ওই সময়টা তো আসলে সেলাই ছিল, যেমন মহিলাদের কাপড় সেলাই করতে, যেহেতু 10 টাকা আপনার ব্লাউজ, যেটা মহিলাদের পেটিকোট এরকম 10 টাকা, জামা বানাইলে 15 টাকা 20 টাকা দিতে, মানে খুবই কম, কোনো টাকায় নাই। এটা দিয়ে মানে কিছু কিনা বাজার শুধু সংসার চলার মতো ওরকম কিছু নাই। কিন্তু এটার উপরে আবার ডিপেন্ড হইতো যে আমাকে একটু বেশি করে সেলাই করতে হবে। সবাইকে বলতো যে একটু কাপড় সেলাই এরকম থাকে আমাকে দিয়ে, এবং অনেক চেষ্টা করতো যে কি করা যায়, কিভাবে বাঁচা যায়। এবং হাঁস মুরগি, ছাগল, গরু সবকিছুই আমরা ছোটবেলা আসলে পেলেছি, লজ্জার কিছুই নেই। কিন্তু মাকে কখনো আমি হারতে দেখি নাই। সবচেয়ে বড় কথা যে না, হারা যাবে না। আর যেই সময়টা আসলে আমার ফাদার মারা গেছে, ওই সময়টা তো আসলে একেবারে কম বয়স। তো এই কম বয়সের একটা মানুষ, আমি এখন বড় হয়েছে, এখন বুঝি, কিন্তু ওই সময়টা আসলে আম্মা যে কত বড় ত্যাগ স্বীকার করেছে, জীবন জৈবন সবকিছু উনি এই আমাদের জন্য উনি একদম বিসর্জন দিয়েছে। আজকে আমি নিজে সংসার করে আমি বুঝি যে একটা মানুষ, একটা স্বামী তার স্ত্রীর জন্য কতটুকু
বা একটা স্ত্রী তার স্বামীর জন্য কতটুকু, তো সেই জায়গা থেকে মা যে ধরনের মানে স্যাক্রিফাইস করছে আসলে সমাজে আসলে এরকম দেখি না। কারণ আমাদেরকে কারোর সামনে যদি যাইতাম সবাই বলতো তোর মাকে কষ্ট দিস না। তো ছোটবেলা আসলে বুঝতাম না যে কষ্ট দিস না মানে কি, আসলে কি বোঝাতে চাচ্ছি, কি বুঝাতে যাচ্ছে। কখনো কিন্তু তোর মাকে কষ্ট দিস না, মা সেবা করিস, যত্ন করিস, কারণ ওরা তো চোখে দেখেছে তোদের জন্য তোর মা কি মা করেছে। কি করেছে। তো আসলে এই জিনিসগুলো ফিল করতে পারছি যখন আমি বড় হয়েছি, আমি বিয়ে করেছি, আমার সন্তান হয়েছে, আমার স্ত্রী হয়েছে। আমি তখন চিন্তা করতেছিলাম যে আজকে আমার স্ত্রী আমার কাছ থেকে যে ফেসিলিটিসগুলো পাচ্ছে আমার মা তার বিন্দুমাত্র পায় নাই। কারণ এমনিতে বিয়ের পরে আব্বা ঢাকা থাকতো, আম্মা থাকতো গ্রামে, তো ওই হিসেবে তো আসলে ওনাদের দেখা সাক্ষাৎ হয়েছেই কম। তো এর ভিতরে যদি আবার এই সময় অল্প সময়ের মধ্যে মানে না পাওয়াটা, এটা আসলে একটা মানে মানুষের জন্য কতটুকু কুরবানি আসলে এটা আমি বলে বোঝাতে পারবো না। আমার আম্মা আসলে কি বলবো, আল্লাহর অশেষ রহমত যে আল্লাহ ওনার ভিতরে হয়তো এরকম কোনো শক্তি দিয়েছে যে এটা নিয়ে উনি এই জায়গাটাতে একদম স্ট্রংলি এটা নিয়ে মানে যুদ্ধ করে গেছে। আর যেহেতু আশেপাশের যে ইয়েগুলো ছিল মানে ওনার তো শুধু যুদ্ধ একটা না যে শুধু যে আমাদেরকে মানুষ করবে বা খাওয়াবে এটা না, যুদ্ধ ছিল আর পারিপার্শ্বিক যুদ্ধ ছিল, বাইরে থেকে বের করে দেওয়া, জায়গা জমি পাবে না, থাকবে আমরা না। এই স্টোরিগুলো সবগুলোই শুনতে চাই, আপনি বলুন। আপনি তো- যেমন বলছিলেন যে তখন আপনার বয়স প্রায় 9-10 বছর, 9-10 বছর। খাবারের এই কষ্টের কথা, বাকি যে ঘটনাগুলো আপনার চোখে যতটুকু তো- দেখেছেন, যতটুকু মনে পড়ে, আমি সেই স্টোরিগুলো বলুন। মানে আমি দেখছি আমার সাথে আমার দাদি অনেক সময় অনেক রাফ বিহেভ করছে, মানে আমরা তখন মানে কিছু করার নাই, মানে আম্মা শুধু কান্না করতো। ঘটনাগুলো বলুন। যে বিভিন্ন সময় বিভিন্ন ছোটখাটো ইস্যু নিয়েও ওনাকে চাইতো যে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চেষ্টা করতো আর কি। তো আসলে আম্মা তখন এই চাচার কাছে ওই চাচার কাছে, এই বাড়ি তো ওই বাড়িতে মানে উনি তো সৎ দাদি ছিলেন, তাই তো? সৎ দাদি ছিলেন। তো সো ওনার হয়তো চাওয়ার ব্যাপারটা এরকম হতে পারে যে জমির ভাগটা অন্তত দিতে হবে না যদি বের করে ফেলতে পারে। আমরা আচ্ছা, বলতো যে এদের দিকে তাকায় কেন থাকবেন আপনার, তোমার তো এরা বাইসে তোমাকে আবার ইয়ে করবে, এদের দিকে তাকায় তোমার জীবন নষ্ট করবা, তুমি চলে যাও, ওদেরকে ফেলে চলে যাও। তো ছেলেদেরকে বাচ্চাদেরকে আমাদের ফেলে চলে যেতে বলতো চলে যেতে বলতো আর কি আপনার দাদি। এটা আমরা তখন ছোট ছিলাম, বুঝি না, কিন্তু আম্মা যখন পরে আমাদেরকে বলছে এরকম এরকম। এবং আরেকটা কষ্ট হলো যে আব্বা চাকরি করছে এবং আব্বা কন্ট্রাক্টদারি করতো, তো এই কন্ট্রাক্টদারি করার কারণে ঢাকাতে অনেকগুলো প্রজেক্ট উনি কাজ করেছে। তো একটা মানুষজন মারা যায়, স্বাভাবিকভাবে ওই জায়গাটাতে একটা মানুষের সিম্পিতি থাকে যে উনি এটাতে 10% কাজ করছে, ওইটাতে 50% কাজ করছে, ওই কাজটাতে 80% কাজ করছে, তাহলে তাকে তার ওই পেমেন্টগুলো দিয়ে দেওয়া হোক, কারণ সে মারা গেছে, তার ফ্যামিলি আছে। সবচেয়ে কষ্টের কথা হচ্ছে ওই পেমেন্টগুলো আমরা পাইনি, এটা কোনোভাবে মিসিং হয়ে গেছে, আমাদের এই টাকাগুলো অন্য কেউ রিসিভ করেছে, যার কারণে আমরা পাইনি। যদি ওই সময়টাতে ওই টাকাগুলো পাইতাম হয়তো আমাদের স্ট্রাগলটা হয়তো এইভাবে যেত না, হয়তো আরেকটু বেটার যেত। তো ওইগুলো আমরা না পাওয়ার কারণে কষ্টটা আরো বেশি ছিল। তো আমার মামারা নানা আমাদেরকে ওই সময়টাতে অনেক হেল্প করেছে এবং আমরা ফুফা আমাদেরকে খুব হেল্প করেছে এবং আব্বার বন্ধু যে বললাম উনি হেল্প করেছে। তো এই কিছু মানুষ হয়তো ওই সময়টাতে আমাদের কি বলবো যে ফেরেস্তার মতো আমাদেরকে ওই সাপোর্টটা না দিলে হয়তো আজকে জানি না মানে বেঁচে থাকতাম কিনা বা কি অবস্থায় থাকতাম। তো এই মানুষগুলো সত্যি তাদের জন্য দোয়া, কিন্তু আসলে বলে না যে ডাল দলে সে ডালই ভেঙে পড়ে, এরকম আর কি। ফুফাও বেশি দিন বাঁচে নাই, মানে কয়েক বছর পরে মারা গেছে। তারপর ওই আমার আব্বার যে বন্ধু ছিল উনিও বিদেশ চলে গেছিল, পরে আমাদের সাথে আর ওইভাবে যোগাযোগ হয় নাই। তারপর বাকি যারা আছে ওইভাবে শুনে না, মানে আস্তে আস্তে মানে মার কষ্ট রয়ে গেল আর কি, মানে চেষ্টাই করতেছে যেভাবে কষ্ট করলে বা বেঁচে থাকার জন্য টিকে থাকার জন্য যে লড়াইটা করা লাগে সবসময় আম্মা এই লড়াইয়ের মধ্যে, মানে আমার মনে হয় না যে একটা রাত সে শান্তির মধ্যে ঘুমাইতে পারছে। হয়তো এক সময় মনে হয়েছে যে খাবারের জন্য চিন্তা করতেছে, আর সময় মনে হয়েছে যে সন্তানদেরকে কিভাবে বাঁচাবে বা এই বাড়িতে কিভাবে টিকে থাকবে। সবকিছু মিলিয়ে মানে সবসময় তার মধ্যে মানে কান্নাটাই তার সাথে ছিল। সময় আমাদের সামনে কান্না করতো, সময় কান্না করতো না, সময় আড়ালে কাঁদতো। তো এই জিনিসগুলো আমরা ছোটবেলা আসলে দেখেছি। তো গুরু কি বলবো যে এইগুলো আসলে আমি দেখি যে অনেকেই আছে যে অনেক অর্থ সম্পদ আছে কিন্তু তার সন্তানরা আসলে
মানে মানুষ করতে পারে না, কিন্তু আমাদের অর্থ সম্পদ ছিল না, কিন্তু মায়ের যে স্বপ্নটা ছিল, মা এই ছোটবেলায় আমাদের দুই ভাইকে যে কিভাবে মানে আগলে রাখছে, মানে একটা মুরগি যেমন বৃষ্টি নামার পরে যেমন মানে বাচ্চাগুলোকে হাতের নিচে নিয়ে রাখে, মা সব সময় এরকম একটা মানে অবস্থায় আমাদেরকে আগলে রাখতো এবং সব সময় মাথায় হাত বুলাতো, বলতো বাবারি পড়াশোনা করবি, মানুষের মতো মানুষ হ, যেভাবে আমাদের বাস্তবে দেখোস তো আমাদের কেউ নাই, আমাদেরকে বাঁচতে হবে। তো সবকিছু মিলিয়ে এই জায়গাটাতে মা মানে অনেক কষ্ট করেছে। এবং এই আজকে একটু যখন আমরা এখন বুঝি, এখন আমি ওই সময়টাকে যদি ফিল করি, আসলে অনেক সময় ভিতর থেকে কান্না চলে আসে যে সত্যি মানে মায়ের প্রতি ভালোবাসা বা রেসপেক্ট, যেটা মানে অন্যভাবে একটা ফিলিংস চলে আসে যে সত্যি মা এই জায়গাটাতে কষ্ট করে আসছে। আসলে কি বলবো, যে বিশ্বাস করার মতো হয়। এখন মনে হয় যে এটা কিভাবে আম্মা এই সময়টা পার করে আসছে, মানে এটা মানে বলে বোঝানো যায় না আর কি। সো আমরা শুনছিলাম আমাদের এবং বারবার বলছিলাম যে হ্যাঁ অবশ্যই শেয়ার করতে বলছি এই কারণে, শুধুই আমি যে স্ট্রিমিং এর আপনাদের সাথে কথা বলতে পারবো তার জন্য না, এটা জরুরি, কারণ এমন গল্প পৌঁছে যাক বহু মানুষের কাছে যেখানে মা এবং সন্তানের এই যে ভালোবাসার সম্পর্ক সেটি মানুষ দেখতে পারে, বুঝতে পারে, এবং মায়ের জায়গার দরজাটা কেমন হওয়া উচিত একটা সন্তানের কাছে, আসলে সন্তানের প্রতি মায়ের ভালোবাসার রূপী বা স্বরূপী বা কেমন হওয়া উচিত সেটি যেন বুঝতে পারে। জি মঈন ভাই, তারপর আচ্ছা, যেমন আমরা পড়াশোনা করতে গিয়ে দেখেছি যে স্কুলের ফিস দিতে হবে, খাতা কলম দিতে হবে, তো সময়ে দেখে যে যেই ইনকাম হতো আমাদের এই কষ্ট ইয়ে করে সেলাই করে বা ইয়ে করে আসলে এটা দিতে পারতো না, তখন মানে এদিক সেদিক অনেক চেষ্টা করে এর কাছ থেকে সের কাছ থেকে মানে লোন নেওয়ার চেষ্টা, লোন অনেক সময় দিতে চায় না, যে কোথেকে দিবে, হ্যাঁ টাকা পাওয়ার তো সম্ভাবনা কম। ওইটা দেখে না, তো এই জন্য মানুষ দিতেও চাইতো না। তো এর ভিতরে ম্যানেজ করতো, এক জায়গায় গেলে না পেলে আরেক জায়গায় না পেলে আরেক জায়গায়, মানে অনেক চেষ্টা করছে। আমার ছেলেটাকে, দুইটা ছেলেকে আমি মানুষ করতে হবে, মানুষের মতো মানুষ করতে হবে, আমাকে এই জায়গাতে একটু আপনার মায়ের ধ্যান জ্ঞান এইটাই যে দুই ছেলেকে মানুষ করতে হবে। তো দেখা গেছে যে এমনি তো প্রাইভেট পড়াতে পারেন নাই, এরপরে আবার এই টিউশন ফি, মাসের বেতন এবং বই খাতা কলম কিন্তু কম লাগে না, তো সেই সময়টাতে এইগুলা মানে কি খাবে নাকি এইগুলার খরচ দিবে, তো সবকিছু মিলে মানে সবসময় একটা পেরেশানের মধ্যে থাকতে হতো। তো এর ভিতরে চেষ্টা করতো, যার কাছে গেলে হয়তো 3 জায়গায় গেলে ঘুরে আসতো, চতুর্থ জায়গায় গেলে হয়তো পাইতো, তো ওই জায়গা থেকে মা ম্যানেজ করে আমাদেরকে তখন এই পড়াশোনার খরচগুলো চালিয়ে এসেছে। এবং স্কুলে ওঠার পরে স্যারদেরকে রিকোয়েস্ট করা হয়েছে যে হ্যাঁ আমরা এরকম গরিব এতিম এবং বাবা নাই, চাচা নাই, কেউ নাই আমাদেরকে হেল্প করার মতো, তখন স্কুল থেকেও আমাদেরকে কিছু ইয়ে করতো, ছাড় দিত, যে হ্যাঁ বেশি বেতন হলে হয়তো অর্ধেক ইয়ে করতো এবং ফি টিগুলো একটু কমায় রাখতো। তো এরকম করে করে মানে চেষ্টা, সবসময় শুধু চেষ্টা করতো, আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করতো। এবং আমাকে আমি দেখেছি যে নামাজ পড়া বা এই যে সকালবেলা বাচ্চাদেরকে কোরআন শরীফ পড়ানো, মানে ইনকাম করার জন্য ওনার সর্বোচ্চ চেষ্টা, যেটা আমি দেখতাম সকালে ঘুম থেকে উঠে মানে এক বেশ আরবি পড়াইতো, যে আরবি পড়াইলে এখান থেকে কিছু টাকা আসতো, এটা নিয়ে এরপরে আবার শুরু হয়ে যেত যে এবার রান্না খাওয়ার এটা, এরপরে আবার রান্না খাওয়া শেষ করে আবার সে মানে সেলাইয়ের কাজে, মানে মাঝখানে কোনো রেস্ট নাই। এবং সেলাইয়ের কাজ করার ফাঁকে ফাঁকে আবার দেখা যেত যে ওই গরু ছাগল এগুলো কোথায় কি আছে না আছে, এই জিনিসগুলো হাঁস মুরগি এগুলো নিয়ে, মানে দুই দণ্ড কখনোই দেখি না যে পা একসাথে করে উনি দাঁড়ায় আছে বা একটু বসে রিল্যাক্স আছে। আমি জানি দণ্ড পা একসাথে করে বসে থাকতে বা দাঁড়িয়ে থাকতে কখনো দেখিনি, কোনো না কোনো কাজের মধ্যে মানে এটা আসলে এইগুলো আমি নিজে মানে বিশ্বাস করতে পারি না যে ওই সময়টা আসলে উনি কিভাবে পার করছে। এবং মানে ইমাজিন, আসলে বলে বোঝানোর মতো আসলে কথা না এটা। তো ওই সময়টাতে উনি এমনভাবে কাজ করছে এবং সবসময় আমাদের কাছে লুকাইতো, না খেয়ে বলতে খাইছে, একটা জিনিস কষ্ট হলো না, কষ্ট হয় নাই, মানে সবসময় মানে যেটা আমরা না পারতাম সেটা উনি করতো, যে হ্যাঁ এটা এইভাবে করো ওইভাবে করো, আমাকে পরামর্শ দিত। এবং সবচেয়ে বড় কথা, এত সৎ মানুষ আমি আমার লাইফে দেখি নাই, কারণ ওই সময়টাতে ওনাকে, যে সময় উনি বিধবা হয়েছে ওই সময় অনেক মানুষ, দুষ্ট মানুষ সবসময় থাকে,
কিন্তু কখনোই দেখি নাই যে কারোর সাথে কথা বলতে, কারোর সাথে কোনো ধরনের মানে কোনো আচরণের কোনো এই সমাজ অসম্ভব রকমের, আমি তো বারবারই বলি, বাংলাদেশের ভেতরে যে এক কদর্য বাংলাদেশ আছে, এটি যে কত নোংরা, কল্পনারও অতীত। এমন কোনো গল্প নাই, নোংরা গল্প নাই যে আমরা বাংলাদেশের মানুষের প্রেক্ষিতে আমরা শুননি বা দেখিনি ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ার কল্যাণে। এমনও কোনো নোংরা গল্প নাই যে আমরা দেখিনি। বাংলাদেশকে নিয়ে গর্ব করার হাজার উপলক্ষ আছে, আবার বাংলাদেশের ভেতরে কিছু কদর্য গল্প আছে যা সত্যি সব রকমের মানবিক ব্যাপারকে হার মানায়। এবং বাংলাদেশের জন্য এখনো বাংলাদেশের সমাজে ডিভোর্সি অথবা বিধবা মেয়েরা এখনো কিন্তু ট্যাবুর মতো। এদেরকে খুব সহজলভ্যভাবে চিন্তা করতেই যেন মানুষ পছন্দ করে। ওই যে বলে না, গ্রাম অঞ্চলে একটা কথা আছে যে গরিবের বউ সকলের ভাবি, চাইলেই যেন একে আমার মনের মতো করে মনের মাধ্যমে মিশে এর সাথে বিহেভ করা যায়। এই জায়গা থেকে নিজের আব্রু, নিজের সতীত্ব এবং নিজের স্বকীয়তাকে অক্ষুণ্ণ রেখে নিজের সন্তানদের পারওয়ারিশ করা এবং সেই সাথে নিজের পরিবারটাকে ধরে রাখা, ইটস সো ফ্রিকিং টাফ। যে কাজটি সত্যিকারের মহিষী নারীর মতো আমাদের দৃষ্টিতে সুপারউম্যান মবিনিন সাহেবের মা, তার কথাই শুনছি, তার গল্পই শুনছি। জি জি। তো আসলে উনি বলছিলেন উনি অনেক সুন্দরীও ছিলেন। হ্যাঁ, আমি আপনাকে হয়তো পরে আপনার ছবি আপনার চেহারাই বলতেছে যে আপনার মা সুন্দর হওয়ার যথেষ্ট কারণ আছে। তো সেই আর্লি এজে সুন্দরী একজন মানুষ, তারও তো একটা, এটা তো অস্বীকার করার কোনো সুযোগ নাই না। আমরা কেন ভুলে যাই যে দিন শেষে আমাদের মারাও হচ্ছে নারী। আমার বউ যেমন নারী, আমার বোন যেমন নারী, আমার মাও কিন্তু নারী। এটা একটা সত্তা, এটাকে অস্বীকার করার কোনো উপায় নাই। আমরা ভুলে যাই যে এদের কোনো নিড থাকতে নাই, কিন্তু এই নিডগুলো তারা স্যাক্রিফাইস করে দেয় তার প্রিয় সন্তান, তার কলিজা ছাড়া ধনের জন্য। এই জিনিসটা আমরা কতটুকু, কে কখনো এইভাবে অনুভব করেছে কি? তো তার পার্সোনাল নিডের কথা বাদই দিলাম, মানুষের হাতছানি, মানুষের নোংরামি তো সবসময় সমান্তরাল ভাবে চলতে থাকে। ছেলে হিসেবে কি দেখেছেন এই ধরনের দৃশ্য? মানুষ এসে অপদস্থ করার চেষ্টা করতেছে বা তাকে প্রভোগ করার চেষ্টা করতেছে। অনেক সময় আমার কাছে আমি শুনছি যে আইসা দরজায় নক করতেছে, এদিক সেদিক মানে শব্দ করতেছে, কিন্তু আম্মা সবকিছু বুঝছে, কিন্তু বুঝে কখনো ঘর থেকে বেরোয় নাই। কারণ মানুষ চায়, সমাজে কিছু মানুষ থাকে অন্তত, একদম একদম, আমি তো বললাম এই সমাজ এখনো রেডি না। কিন্তু এই একটা জায়গাতে আমি আম্মাকে আমি মানে 100 উপরে যে কোনো পার্সেন্ট থাকে সেটা আমি দিব, যে আমার লাইফে আমি কখনো দেখি নাই যে অন্য পরপুরুষের সাথে গল্প করা, আড্ডা মারা, বা ওনার তো সময় না, ওনার তো ধ্যান জ্ঞান তার সন্তান, কিভাবে তাদেরকে মানুষ করতে বা এখন তো একজনের সাথে একজনকে জড়ায় খুব সহজে সমাজে একটা ইয়ে করে ফেলে। তো এই ধরনের কোনো এই দেখি নাই যে ওনার সাথে কাউকে এরকম জড়ায় কোনো কটু কথা হয়েছে বা এরকম হয়েছে। স্পেশালি ডিভোর্স এবং বিধবা মেয়েদের ক্ষেত্রে এটা আরো সহজ, জড়িয়ে যে কোনো রকমের বদনাম করা। তো এটা আমার লাইফে দেখে নাই, এত সততা নিয়ে তো মানে স্ট্রাগল করেছে, বলার সাহস পর্যন্ত পায় নাই। এবং অনেকে বিয়ের প্রস্তাব নিয়ে আসছে আমার কাছে, যেটা নানার মাধ্যমে আসছে, কিন্তু আম্মা শুধু একটা কথাই বলছে যে বিয়ে দিলে তো আরেকজনের সংসার করতে হবে, সেখানে আবার ছেলে মেয়ে পালতে হবে। যেই মানুষটা আমাকে আনছে সেই মানুষটার এই বাচ্চা দুইটা আছে, আমি এদেরকে আমি কোথায় ফেলে যাব? যদি এরকম বলেন যে আমি এদেরকে মেরে ফেলি, তো আসলে তখন আর ইয়ে করতে পারে না যে না মেরে ফেলবি, এটা আসলে ঠিক আছে তোর যায় ভালো মনোগ্রস্ত না। যে মানুষগুলো আমার আছে আমি এই মানুষগুলোকে দেখি আমি আমার জীবনটাকে শেষ করতে চাই। আসলে এটা তো আমি এখন বাপে যখন বলে, আশপাশের মানুষে যখন বলে, যে কোনো মানুষ কনভিন্সড হয়ে যাবে। বাপেরও দোষ নাই, আপনার নানারও দোষ নাই, সে তো চাইছে যে তার মেয়ে যেন ভালো থাকে। আপনাদের কি দশাটা হতো যদি মা এরকম সিদ্ধান্ত, যেহেতু তার বাবা বলতেছে, কনভিন্স হয় অনেকে, না ইচ্ছা থাকা সত্ত্বেও কনভিন্সড হয়ে যায়, আপনাদের অবস্থাটা কি হতো? কত বড় স্যাক্রিফাইস মৌরিশে। ওই সময়টা যদি আসলে আমাদেরকে ছেড়ে মা চলে যেত, আম্মা সুখে থাকতে পারতো, কারণ অনেক ভালো ভালো প্রস্তাব আমার আসছিল। কিন্তু আপনাদের কি হতো? কিন্তু আমরা কোথায় যেতাম? ওই সময়টা যদি ছেড়ে দিত তাহলে আমরা হয়তো বেরিয়ে যেতাম। তো এইটা আমি এখন কল্পনা করি, এখন মায়ের বয়স হয়েছে, এখন যদি আমরা ছেড়ে দিই তাকে, তাহলে সে কোথায় যাবে? তো এই জন্য আমি কখনোই মাথায় আসে না যে মাকে আমি ছেড়ে থাকবো। আমার জন্মের পর থেকে মা আমার সাথে, আগে আমরা দুই ভাই একসাথে ছিলাম, এরপর যখন সংসার হয়েছে আমরা আলাদা হইলাম, তারপর আমি আমার সাথে আমার মাকে নিয়ে আসছি যে না আর যাই হোক বাবাকে দেখি নাই, তো মাকে দেখে অন্তত মা বাবার, কারণ আমি আসলে কি সত্যি কথা বলতে বাবা যে একটা মানুষের থাকে এই জিনিসটা আমি বুঝি নাই। 4 মাস বয়সে তো বাবা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছেন। আমি কিন্তু বুঝি নাই মা আমাকে এমন ভাবে মানে আমাকে আদর দিয়ে ভালোবাসা দিয়ে রেখেছে আমরা দুই ভাইকে, কখনো বুঝতে দেয় না বাবার অভাবটা। তো তারপরে তো দেখি যে সমান ছোট ছোট বাচ্চারা যখন তাদের বাবা আসলে
যেমন আমার এক চাচা মাস্টারি করে, উনি যখন ইয়ে থেকে আসছে, নবীনগর থেকে আসছে, এরকম ফল টল নিয়ে আসছে, তো ওনার ছেলেরা দৌড়ে গেছে, বাবা 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 আসছে, তখন তো বাবা বয়স আসছে। কম আপনার, আমার নয়? তখন বয়স কম আর কি। তো আমিও এদের সাথে বাবা আসছে বলে দৌড়াইতেছি। তো আম্মা দূর থেকে এই জিনিসগুলো দেখতো যে আর ও তো বাবা জিনিসটা বুঝে না, ওরা বাবা বলতেছে, আমিও বাবা বলতেছি। তো দেখে এসছে ওরা ঘরে ঢুকছে, আমাকে বের করে দিচ্ছে যে যাও যাও যাও। পিছ পিছ দৌড়াচ্ছেন আপনার? আমি দৌড়াচ্ছি, কিন্তু দেখা যাচ্ছে উনি ওনার সন্তানদেরকে নিয়ে ঠিকই আদর করে ঘরে নিয়ে নিয়েছে, এটা সেটা খাবার নিয়ে আসছে, ওনাকে দিচ্ছে। আর আমি তখন তো বুঝি না, কান্না করে চলে আসছি। আর এই দৃশ্যটা যখন মা দেখছে, তখন আসলে এই গল্পগুলো যখন মানে মায়ের কাছে শুনছি যে ছোটবেলা তুই এরকম করছিস, এখন বুঝি সে কত অনেক কিছু এখন চাইলে আমি কিনে খেতে পারি, করতে পারি, কিন্তু ওই সময়টাতে মায়ের ওইরকম টাকাও ছিল না যে আমাদেরকে কিনে খাওয়া হবে। কিন্তু হয়তো দেখছে, দৌড়াইছে, ইয়ে করছে, তখন আইনা বুকে জড়ায় রেখেছে, ঠিক আছে বড় হইলে কামারুজি করলে অনেক কিছু কিনতে পারবা, অনেক কিছু খাইতে পারবা। কিন্তু এখন যখন কল্পনা করে যে আসলে ওই সময়টাতে কি একটা সময় পার, কি অসম্পূর্ণতা, কি দীর্ঘ নিঃশ্বাস, কতখানি কষ্টে একটা নাবালক বাচ্চা আর 10টা বাচ্চার সাথে বাবা আসছে বলে দৌড় দিচ্ছে। এবং এই ভদ্রলোক 4 মাস বয়স যখন, তখন অ্যাক্সিডেন্টে মারা যায় তার বাবা। বাবা কি জিনিস তাই বোঝে না। 5 জন বাচ্চারা চিল্লাচ্ছে বাবা আসছে, ও ভাবতেছে যে বাবাই মনে হয় আসতেছে। তাদেরকে আদর করে তার বাবা খাবার দাবার নিয়ে ঘরে ঢুকে শিকলে দিচ্ছে, আর বাচ্চাটাকে বের করে দিচ্ছে। আর এই দৃশ্য দেখছে তার মা। কি প্যাথেটিক। তারপর কত মানুষের জীবন কত রকমের রং আর রূপ নিয়ে আসে। তারপর আমরা ফ্রাস্ট্রেটেড হই, এত কিছু থাকার পর হতাশ হই আমরা। তারপর মান ভাই, তারপর আসলে বাবা কি জিনিস, এই জিনিসটা আসলে বুঝতাম না। তো তখন মাকে একবার জিজ্ঞাসা করলাম যে সবার বাবা আছে, আমার বাবা নাই কেন? তখন মা বুকে জড়িয়ে ধরে বলতো যে তোর বাবা আল্লাহর কাছে চলে গেছে, ওই আকাশে আছে। তখন ছোট, তখন বুঝতাম না যে আল্লাহর কাছে চলে গেছে, হয়তো আল্লাহর কাছে চলে গেছে, হয়তো পরে আসবে। তো যখন একটু বোঝার চেষ্টা করলাম, একটু বড় হইলাম, যখন বুঝতেছি আসলে বাবা কি জিনিস, মা কি জিনিস, তখন ফিল করি যে আসলে মায়ের প্রতি তখন মানে ভালোবাসা আরো কয়েক গুণ বেড়ে যায়, যে আসলে কিভাবে আমাদেরকে আগলে রাখছে, মানে চিন্তাও করা যায় না যে হ্যাঁ মা বাবা দুইজনের আদর ভালোবাসা দিয়ে এক সময় খাইতে পারছে না, এক সময় একটা জিনিস পড়তে পারছে, একটা ভালো কাপড় চোপড় পরা বা একটা নিজের স্বাদ আহ্লাদ সবকিছু বিসর্জন দিয়েছে আসলে আমাদের দিকে। আসলে এই সময়টাতে আমি খুব কম মানুষকে দেখেছি যে এরকম 9 বছর সংসার করার পরে ছেলেদের দিকে তাকায় থাকে। তো আমার মা আসলে থাকছে, এবং আমরা জানি না মায়ের কতটুকু মানে মানে ইয়ে করতে পারবো। তবে আমার আল্লাহর রহমতে ইচ্ছা আছে যে আমি মাকে এটা বলেছি যে যতদিন তুমি বেঁচে থাকো ততদিন তুমি আমার কাছে থাকবে, আমার যতটুকু সামর্থ্য আছে আমি তোমাকে রাখবো, আমার মানে বুকে রাখবো, তুমি থাকবে, তোমার যতটুকু দরকার যা লাগে আমি সবকিছু দেবো। এবং আল্লাহর রহমতে আমি চেষ্টা করি তাকে সবকিছু সময় মতো দেওয়ার জন্য। তো আস্তে আস্তে মায়ের এই সময়গুলা দেখে 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 একটু করে বড় হইলাম, এবং একটু যখন বড় হইলাম তখন আমি টিউশনি করার চেষ্টা করলাম। একটু ছোট বাচ্চাদেরকে 100 টাকা করে পাওয়া যায়, একটা বাচ্চা 1-এর বাচ্চা পড়াইলে বা 2-এর বাচ্চা পড়াইলে। তখন আমার একটু বোঝার পর চিন্তা হলো যে আর যাই হোক মাকে হেল্প করতে হবে। মানে বুঝতেছিলাম যে মায়ের গায়ে একদম মানে যে হাড় এক হয়ে যাচ্ছে, মানে পরিশ্রম তো সহ্য হবে না, খাবারের ঠিক নাই, সকাল থেকে রাত অবধি পরিশ্রম, শরীরে কোনো মানে এত শুকনো ছিল, মানে একদম লেকলেকে অবস্থা। মানে আমার কাছে একটু বড় হওয়ার বুঝতেছি আসলে মানে এক ধরনের অপুষ্টিতে আমরা মানুষ হচ্ছিলাম আর কি, কোনো রকম খেয়ে পরে বড় হচ্ছি। তো মা চেষ্টা করে আস্তে আস্তে পরে আমি টিউশনি করলাম একটু করে, এবং ভাইয়াও আস্তে আস্তে বড় হইলো,
বড় হয়ে ভাইয়া তখন চাকরিতে গেল, তখনও স্ট্রাগল চলতে আছে। কারণ 1000 টাকা দিয়ে একটা পরিবারের কিছুই হয় না, কারণ স্কুলের খরচ, আসা যাওয়ার খরচ, এটা মানে বাজার সদাই সবকিছু মানে কিনা সবকিছু মিলে হচ্ছে না। বন্ধুরা, ভালোবাসার বাংলাদেশের এই পর্যায়ে আমরা যাচ্ছি একটা ছোট্ট বিরতিতে। বিরতির পরে আবারও ফিরে আসছি, আমাদের সঙ্গেই থাকুন। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ সবার সাথে 90.4। ভালোবাসার বাংলাদেশ। ভালোবাসার বাংলাদেশ। স্বাগত আরো একবার ভালোবাসার বাংলাদেশের আজকের এই আয়োজনে। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা ফিরে এসেছি, আমাদের সঙ্গেই থাকুন। অনেক কষ্ট, অনেক দুঃখ, অসম্ভব রকমের মানে কি বলবো, এই কষ্টের তো আর কোনো ব্যাখ্যা চলে না। যে মাত্র 4 মাস বয়সে বাবাকে হারিয়েছেন, তাও রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে। মা অনেক স্ট্রাগল করে আপনাদেরকে মানুষ করেছে। ফাইনালি আপনাদের সূর্য, যতই মেঘ থাকুক, যতই মেঘের ঘনঘটা থাকুক, স্রষ্টা, আমি বারবার বলি, স্রষ্টা কখনোই পক্ষপাত দুষ্ট নন। এটা সত্যি কথা। আপাত দৃষ্টিতে আপনাদের পরিবারের ক্ষেত্রে মনে হয়েছে যে মিনিমাম সাপোর্টিভ যেসব এলিমেন্টগুলো ছিল, কিছুই ছিল না একটা সময়। আল্লাহ রাব্বুল আলামিন যেন সব রকম পরীক্ষা আপনার মায়ের সাথে নিয়েছেন এবং বিনিময়ে অবশ্যই তিনি উত্তম ফাইসালা আপনাদের জন্য নির্ধারণ করে রেখেছেন। তো স্রষ্টার পক্ষ থেকে যখন ভালো কিছু ফাইসালা, ভালো কিছু ফলাফল আসা শুরু করলো, তখন আপনাদের অনুভূতি কেমন এবং মা সহ আপনারা 2 ভাই কিভাবে এটাকে সেলিব্রেট করতেন, সে সফলতার গল্পগুলো একটু শুনতে চাই। আচ্ছা, এখানে ভাইয়া তো এসএসসি পাশ করে চাকরিতে চলে গেল। যদিও চাকরির বেতন বেশি না, 1000 টাকা, 1500 টাকা পাইতো। তো আমি একবার ভাইয়ের সাথে ঢাকাতে গেলাম, তো আমাকে বাইরে রেখে ভাইয়া অফিসে গেল। তো আমি দোকানে বসে আছি, গেট থেকে দেখলাম যে ভাইয়া একটা জুড়ি নিয়ে বাইরে আসতেছে। আমি ভাবছি যে ভাইয়া চাকরি করে, মানে ভালো চাকরি করে, বড় চাকরি করে। আসলে উনি অফিস অ্যাসিস্ট্যান্ট ছিল। তো ওনার হাতে আমি জুড়ি দেখে আমার কান্না চলে আসছে যে আমার ভাইয়া চাকরি করে, চাকরি কি জিনিস, উনি দেখছে ঝুড়ি নিয়ে বাইরে আসতেছে। আসলে একটা মানুষের মানে আমি যে কষ্ট করেছি বা আম্মা যে কষ্ট করছে এবং উনি যে কষ্ট করছে, এই জিনিসগুলো আমি তখন দেখে যাই। উনি তো অনেক কষ্ট করতেছে। আপনি তখন ছোট ছিলেন, আপনি ভাবছেন চাকরি না চাকরি মানে তো ব্রিফকেস নিয়ে যাওয়া, একটু অফিসে বসা, এই টাইপের কিছু। কিন্তু উনি যে আসলে অফিস অ্যাসিস্ট্যান্ট হিসেবে চাকরি করতেছে বা কি ঝুড়ি টানতেছে, এটা আমার ধারণাতে ছিল না। আমি মানে অফিস খুলছে, এখন উনি ওইগুলো রেডি করবে। তো আমি যখন বাইরে থেকে দেখলাম, দেখে আমি একদম কান্না চলে আসছে। তো পরে ভাই সবকিছু গুছিয়ে পরে আমাকে নিয়ে গেল। পরে আমি ওইখান থেকে বাসায় চলে আসলাম। কিন্তু এটা আমি মানে আজকে পর্যন্ত আমি বুঝতে পারি নাই যে এই স্যাক্রিফাইসটা যে আমার ভাইও যে কি পরিমাণ কষ্ট করছে এই সংসারের জন্য, পরিবারের জন্য। কি বলবো, অনেক কষ্ট করছে। কারণ ওই সময়টাতে উনি নিজে থাকা খাওয়ার খরচ দিয়ে, এরপরে আবার উনি ওনার খরচটা চালাইতো, উনি বিভিন্ন জনের কাজ করে দিলে বকশিস পাইতো, ওইটা দিয়ে উনি নিজে চলতো, সবটা পাঠাই দিত আমাদের জন্য। উনি ওনার লাইফে এক তো খেলাধুলা কিছুই করেন নাই, মায়ের সাথে কাজ করছে, সংসার শৈশব কৈশোর বলে কিছু ছিল না। তো এরপরে চাকরিতে আইসো মানে কঠোর সংগ্রাম যেটা বলে, এর বাসায় থাকা, ওর বাসায় থাকা, এখন টাকা দিয়ে তো থাকতে পারতেছে না। তো কারো বাসায় থাকলে স্বাভাবিকভাবে ওইখানে তাকে একদম কাজ করতে হয়। এবং দেখা গেছে সময়ে তাকে ঘর থেকে বের করে দিয়ে, কোনো কারণে ইয়ে হলে তাকে বের করে দিচ্ছে, কিন্তু কোথাও যাওয়ার জায়গা নাই, আবার সে ফিরে আবার ওই জায়গায় আসতেছে। হয়তো কারো বাসায় থাকতেছে, সে খাট নাই, এরকম জায়গা নাই, কিন্তু দেখা যাচ্ছে মাটিতে থাকতেছে বা খাটের নিচে একটু জায়গা আছে, এক ফালি জায়গা আছে, কোন রকম শুতে পারে, ওইরকম শুয়ে উনি চাকরিগুলো করছে। মানে বিশেষ করে আমার চেয়ে মনে হয় যে ওনার স্ট্রাগলটা আরো অনেক বেশি ওইখানে গিয়েছে আর কি। তো যাক, আলহামদুলিল্লাহ। এরপরে ভাইয়ার পাশ করলো এবং আমি যখন 94 আমার এসএসসি, 95-এ, তো আমি যখন এসএসসিতে আমি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম, আশেপাশে সবাই মনে হয় দেখতে আসছে যে কি বলে প্রাইভেট নাই, কিছু নাই, মানে 1 মাস প্রাইভেট পড়তে পারি নাই কিছু না। আমার এক চাচি বাড়িতে গিয়েছিল, গিয়ে আমাকে 200 টাকা দিয়ে আসছে যে 2 মাস প্রাইভেট পড়ার জন্য। তো অঙ্ক 1 মাস, ইংলিশ 1 মাস আমি প্রাইভেট পড়েছিলাম। এখন
যেখানে এসএসসি একটা জায়গাতে মানুষ মোটামুটি 6 মাস 1 বছর প্রাইভেটে দরকার থাকে। হয় আসলে অনেক সময়। তো সেই সময়টাতে মানে কোনোভাবে কোনো ইয়ে নাই, নিজে খালি সব সময় আম্মা ভোর সকালে আমাকে সহযোগিতা করে দিত, নামাজ পড়ে বলতো যে তুই পর, আমি তোর পিছনে আসি। শীতের সময় আম্মা মানে এই জিনিসগুলো আমি এখন বুঝি যে আসলে উনি ঘুমাতেন না। উনি ঘুমাতেন না, উনি 3টা কখন বাজবে ওইটার অপেক্ষা থাকতেন, এবং আমাকে এই শীতের সময়ও উনি আমাকে আইসে পানি দিয়ে এসে ডাইকে এসে পানি দিয়ে এসে চোখ মুছে দিত, বাবারে ওঠ, এই যে সকাল হয়ে গেছে, রাত 3টায় উনি অপেক্ষা করে বসে থাকতেন, বসে কখন থাকতো, 3টা বাজবে তখন আমাকে উঠাই দিবে, উঠায় দিয়ে উনি পিছনে বসে থাকবে, যে আপনাকে মুখ টুক মুছাই মুছে দিচ্ছে, পানি দিয়ে মুখ মুছে, আমি ঘুমে পড়ে যাচ্ছি, আর বাবারে পড়তে হবে, বাবারে পড়তে হবে। তো আসলে এবং গরমের সময় পিছনে বসে থেকে পাখা নিয়ে বসে রয়েছে, ওই সময় তো আসলে কারেন্ট ছিল না এবং আপনার ফ্যান ছিল না তো আমাদের এলাকাতে যেখানে, তো এই পাখা দিয়ে বাতাস করছে, বল তুই, আমি পিছনে বাতাস করছি তুই পর, একদম মনে যে আমার পিছনে মনে যেরকম সবসময় একটা সাপোর্টে সবসময় কাজ করছে, এবং ওই সময়টা ওই সাপোর্টটা দিছে বলে কিন্তু আসলে ভোরাতে পড়াশোনা মুখস্থ হয়, সারাদিন কিন্তু খাট নেই, চরম খাটুনি। এরপরে আবার রাত 3টা পর্যন্ত ওয়েট করা, কখন আপনাকে তুলবে এবং তুলে আবার রাত 3টা থেকে বসে থাকা। মানে ওনার একটাই কথা যে আমার ছেলেদেরকে হতে মানুষের মতো মানুষ হতে হবে। এই মানুষগুলোকে তো আমরা কোনো রেমুনারেশন দিই না, নিরন্তর ভাবে খেটে যায়, তো এদেরকে আলাদা ভাবে অ্যাকনলেজ করি না, এদেরকে আলাদা ভাবে সম্মান দেওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা আমি তো দেখি না। হেরাজ এরাই পেছন থেকে গোটা পৃথিবীর সমাজটাকে বিনির্মাণ করে চলেছে, জেনারেশন পর জেনারেশন তৈরি করে দিচ্ছে। এই মায়েদের জন্য অনেক শ্রদ্ধা, অনেক শ্রদ্ধা। আজকের ভালোবাসা বাংলাদেশ, ঢাকা FM 90.4 অবনত চিত্তে এই মায়েদের কাছে তার সম্মান, তার শ্রদ্ধা ট্রিবিউট পৌঁছে দিচ্ছে। মুমিন ভাই, তারপরে বলছিলেন যে ঘুমিয়ে পড়ে যাচ্ছেন, তখন আপনার মুখ মুছিয়ে দিচ্ছে, শীত হোক আর গরম হোক, কারেন্ট ফ্যান তো নাই, কোন রকম ভাবে আপনাকে এবং আপনার পাশে বসে থাকে, মানে একদম মানে এটা আসলে আমি জানি না যে উনি পড়াশোনা করেন, কিন্তু পড়াশোনাটাকে উনি এমন ভাবে ভিতর থেকে লালন করেছেন যে আমার ছেলেদেরকে মানুষ হইতে হবে, মাধ্যম এটাই, এর ছাড়া কোনো বিকল্প নাই। তো ওইটাই সবসময় কাজ করতে, এবং আমাদের যেহেতু মানে আমাদের নবীনগর থানা শাহপুর গ্রাম যেটা, ওইখানে সবাই শিক্ষিত, তো আম্মা এখানে আসার পর দেখছি সবার বাড়িতে আপনার অনার্স মাস্টার্স এরকম পড়া ছেলে মেয়ে আছে, এখন ওনার ছেলে যদি মানুষ না হয় তাহলে উনি কোথায় দাঁড়াবে। তো উনি কখনোই চিন্তা করতো না। আমি কিন্তু জমিতেও কাজ করেছি, আমি পড়াশোনা যে অল্প জমি ছিল ওই জমিতে কাজ করেছি, আমি ফসল কাটছি, যখন ফালানো যোগ্য মানে ফসল ফালাইছি, সব কাজই করছি, একদম আসলে কোনো কিছু লজ্জা নাই। আমার ঢাকা FM 90.4 এর লিসেনার, স্পেশালি ফেসবুকের যারা স্ট্রিমিং এ আছে, সেই ভিউয়ার্স আপনার সফলতা, আপনার মায়ের হাস্যোজ্জ্বল মুখটা দেখতে চায় বা শুনতে চায়। সেই সব আপনি বলার আগে অন্য কেউ বলে দিয়েছিল? বলে দিয়েছে আর কি। এবার এসে মাকে কি দেখলেন, একদম শর্ট ঠিকভাবে বর্ণনা দেন। এসে মাকে দেখলেন, মা জেনে গেছে আপনি ফার্স্ট ডিভিশন পেয়েছেন, ফার্স্ট ডিভিশন মানে বিশাল ব্যাপার, তখন মাকে কেমন দেখলেন, বর্ণনা। মা মানে অপেক্ষা করতেছে আমি কখন আসবো, আসার পরে তো মা আমাকে জড়ায় ধরে খুব কান্না করতেছিল। আসলে এটা কোনো কিছু মানে বোঝানো যাবে না যে কতটা খুশি হয়েছে বা কতটুকু আবেগ। তখন আমি কান্না করতেছি, মাও কান্না করতেছে, মানে দুইজনে একদম একাকার অবস্থা আর কি। তো মনে হয় যে পৃথিবীটা মনে হয় যে ওনার সামনে চলে আসছে, এরকম মানে এরকম একটা দেখলাম ওনার যে আমার যে কষ্ট, এই যে ভোর রাত্রে উঠে আমাকে সজাগ করে দেওয়া, মাথায় পাখা দিয়ে বাতাস করা, অনেক সময় সুন্দর কেরোসিন ছিল, কেরোসিন না থাকলে এই ওই বাড়ি থেকে টাকা দিয়ে আইনে আমাকে পড়ার জন্য যে একটা সাপোর্ট দেওয়া। তো এই জিনিসগুলো যখন দেখছে যে আমি ভালো রেজাল্ট করেছি, তখন তো মানে ওনার মানে আত্মহারা একটা বলবো যে অনেক খুশি হয়েছে। এবং এটা মানে পরে মিষ্টি আইনে সবাইকে বিলি করতেছে, কান্না করতেছে, মানে কেমন যেন পাগল হয়ে গেছে অনেকটা এরকম আর কি, যে আমার ছেলে দেখো, আমার ছেলে এরকম এসএসসিতে এরকম ফার্স্ট ডিভিশন পেয়েছে। কারণ আমাদের গ্রাম থেকে অনেকে ফেল করছে ওই বছর, এবং আমরা 16 জন ওই সময় এসএসসি ফার্স্ট ডিভিশন পেয়েছিলাম। তো মানে আমি ফার্স্ট ডিভিশন পাবো এই জিনিসটা কারোর এরকম ইয়ে ছিল না, কারণ পড়াশোনা কষ্ট করে করতেছি এবং টিউশন মানে প্রাইভেট পড়তে পারতেছি না। তো আমার সবসময় একটা চিন্তা ছিল যে ভালো রেজাল্ট করতে হলে পড়তে হবে। আর এইটা মানে দেখতেছিলাম যে পড়াশোনা না করলে আসলে মানে জমিও নাই যে জমিতে কাজ করে। মায়ের বর্ণনা দেন, তিনি একদম পাগলের মতো হয়ে গেছেন। তো তখন তো মানে মা যখন দেখছে যে না আরে মানে আমার ছেলে এসএসসিতে এরকম ভালো রেজাল্ট করছে,
এখন মানে উনি মানে সবার সাথে এত মানে খুশি হয়ে সবার সাথে কথা বলছে, আমার সব চাচিরা আশেপাশের দাদিরা ফুফুরা সবাই আসতেছে, আর মানে সবার সাথে উনি হঠাৎ এমন করে ভাবে একজন celebrity হয়ে এলাকার মা। মানে Okay, এরকম সবাই দেখতে আসছে, সবাই কথা বলছে, দেখতে yeah. আসতেছে। স্টার এখন মা। তো এরপরে আবার যখন আমি ইন্টার পাস করলাম, তাতেও মা অনেক খুশি, এবং ভাইয়া পড়াশোনার থেকে পরে আবার ইন্টার পাস করছে, আচ্ছা, এবং মাঝখানে কয়েক বছর পড়াশোনা করতে পারে চাকরির জন্য, এবং 2000 সালে আমি এবং আমার ভাই দুই ভাই সমানে ডিগ্রি পাস করছি বাহ। আমাদের শ্রীকাইল কলেজ, কুমিল্লাতে শ্রীকাইল কলেজ। তো যখন ডিগ্রি পাস করছি, এটা মনে হয় যে আরো পুরো গ্রাম নাই, এবার এলাকা ভেঙে পড়ছে, যে এমুক মহিলা এমন কষ্ট করে 2টা ছেলেকে গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, মানে এখন মনে হয় আর কোনো গ্রাম না আমার যদি আশেপাশে। কোনোদিন সুযোগ হয় মুবিন ভাই, আমি নবীনগর খুব পছন্দ করি, খুব পছন্দের জায়গা আমার। আপনার কাছ থেকে আমি মাঝে মাঝে যাইও নবীনগর। আমি যদি কোনোদিন ভিডিওগ্রাফি করে নিয়ে আসতে পারি আপনাকে, আপনার মা, আপনাদের ভাইয়ের এই জীবন, আমি মানুষের কাছে এটা একটু পৌঁছে দিতে চাই। আমি হয়তো করব, যদি সুযোগ থাকে আমি একটা বায়োগ্রাফি করার চেষ্টা করবো আপনার মায়ের উপরে, যাতে করে নিয়ে এসে আমি পুরো বাংলাদেশকে, দেশের মধ্যে এবং বাইরে যারা আছে, দেখো সত্যিকারের স্টার কাকে বলে, সত্যিকারের সেলিব্রিটি কাকে বলে, স্টারডাম কাকে বলে। দেখো ভাই, এটা হচ্ছে স্টার। এই মানুষগুলোকে আমাদের সম্মান পৌঁছে দেওয়া উচিত। মানে দুই ভাই গ্রাজুয়েশন কমপ্লিট, মানে ওনার আসলে এমএ পড়া বা মাস্টার্স এমবি এই জিনিসগুলো আমার আসলে বোঝে না, যেহেতু উনি পড়াশোনা কম। দুই ভাইকে মানে বিয়ে পাস করবে, আমার সবসময় একটা কথা ছিল দুই ভাইকে বিয়ে পাস করবে। ফাইনালি মায়ের স্বপ্ন পূরণ। এবার মায়ের কি বক্তব্য? একসাথে তো রেজাল্ট হয়েছে, হ্যাঁ, একসাথে তখন result মা- হয়েছে। তখন মায়ের বর্ণনা দেন। মানে তখন তো মানে আর মানে এটা তো আর কোনো মানে কি বলবো, কি করবে মা আমার না বলেন, আমাদেরকে অনেক কষ্ট পাইছে আপনার মায়ের কষ্ট শুনে, আমার ভিউয়ার্সরা একটু ভালো লাগা পাক। বলেন মাকে কেমন খুশি- দেখলেন এসে? খুশি ঠেলা রেজাল্ট উনি- এবার আপনারা দিয়েছিলেন নাকি অন্য না কেউ না, দিয়েছে? আমরা যেখানে আমার কলেজে আমি ওইখানে ছিলাম, আমি ওইখান থেকে আসার আগে রেজাল্ট পেয়ে গেছে, এবার এসে কি দেখলেন? তো আইসে তো মা মনে হতেছে যে 2-3 বারের আগে বসে আছে, মানে আমরা কলেজ থেকে রেজাল্ট নিয়ে যাব, কিন্তু এর আগে রেজাল্ট ওনার কাছে পৌঁছে গেছে, কিন্তু আমরা পৌঁছাইনি। তো আমরা যখন পৌঁছেছি তখন তো উনি মানে সবাই বলছে মুভি আসতেছে, তখন মানে উনি মনে হয় যে পাড়ার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে আসছে, আইসে জড়াই যখন ধরছে। আসলে এটা কি বলবো, আমি অন্যরকম একটা ফিলিংস, যে কষ্ট। কারণ কত মায়ের কষ্টের পর এই result। ড্রিম ছিল যে হ্যাঁ বিয়ে পাস করবে দুই ছেলেকে, আর উনি বিয়ে দুই- বুঝতেন। বিয়ে পাস করবে বিয়ে ছেলে। পাশটাই বুঝতেন। তো দুই ভাই আমরা সমানে পাস করলাম, এটা মানে মনে হয় যে পৃথিবীতে সবচেয়ে বড় খুশির যে সংবাদটা উনি ওই সময়টা উনি ফিল করতেছে, যে হ্যাঁ, আমার দুই ছেলেকে আমি মানুষের মতো মানুষ করতে পারছি, যে হ্যাঁ আমার দুই ছেলেকে আমি বিয়ে পাস করাতে পারছি। ওনার যে আগের যে কষ্ট, এই যে খায় না খেয়ে থাকা, ঘুম না, সবকিছু যে বিসর্জন দেওয়া বা নিজের জীবন যৌবন যে বিসর্জন, আমাদের ওই সবকিছু সব পিছনে চলে গেছে, এখন সবকিছু সামনে চলে আসছে, মানে ওনার দুই ছেলে, I'm succeed. হ্যাঁ দুই ছেলে আমি সফল আমি। বিয়ে পাস করতে পারছি আর কি। তো এটা অনেক মানে আনন্দ নিয়েছিল, এবং সব মিষ্টি বিতরণ করা হয়েছে, এবং আশেপাশে দেখা গেছে 4-5 দিন মানুষ ওই দূর থেকে আসছে দেখতে, এমুকের ছেলে নাকি এরকম পাস করছে, এই মুখে মহিলা এরকম নাকি পাস করছে, এরকম আশেপাশের গ্রাম থেকে আসতো একসাথে দুজন গ্রাজুয়েশন করছে, মানে জানে যে বাপ নাই, চাচা নাই, কেউ নেই, কেউ বলতে কেউ নাই, সেই জায়গা থেকে দুই ছেলেকে উনি মানুষ করেছে। একটা মাও অত বেশি শিক্ষিত না, সেরকম একজন মানুষ, শুধুই মানুষের কারো ইনফ্যাক্ট কাপড় চোপড় যে সেলাইয়ের কথা উনি বলছেন ভদ্রভাবে, ও গ্রাম অঞ্চলে অ্যাকচুয়ালি জামা কাপড় কিন্তু না, ওই শুধু ব্লাউজ পেটিকোট এরকম খুচরা খাচরি বা কিছু হয়তো কোনো কিছু রিঅ্যাডজাস্ট করা, এই ধরনের কাজই কিন্তু করেই হয়তো তাকে টাকা সংসার গুজরান করতে হয়েছে, যেখানে 10 টাকা 15 টাকার উপর পাওয়া যেত না। এতে কি হয়? এ টাকা দিয়ে যদি একদম ক্যাটেগরিক্যালি বলেন যে যেগুলোকে আমরা পালি বাড়িতে, তারই খাবার হয় না, মানুষের খাবার তো মানুষের প্রয়োজন তো অনেক দূরের কথা। দিনের পর দিন না খাওয়া, খাওয়ার সঠিকভাবে নিজের শরীরে না দেওয়া, দিনের পর দিন সকাল থেকে রাত অবধি পরিশ্রম করা, রাত 3টা পর্যন্ত আবার জেগে থাকে কখন বাচ্চারে ডাক দিতে হবে, কারণ না তার ঘড়ি আছে, না মোবাইল আছে, না অ্যালার্ম আছে, ডাক দিয়ে আবার বাচ্চার সাথে বসে থাকা যাতে করে পড়ালেখাটা ঠিকভাবে করে। 1-2টা দিন না, বছরের পর বছর এ ধরনের স্যাক্রিফাইস। সেই ভদ্র মহিলা, সি ইজ রিয়েল স্টার, সি ইজ রিয়েল সেলিব্রিটি, সেই ডিজার্ভ করে এই সম্মান। এবং তিনি এত বেশি শিক্ষিত না, যে কারণে তিনি বন্ধুদের বিয়ে পাস বুঝেন, এবং বিয়ে পাস যখন ফাইনালি হলো, তিনি ভাবলেন যে ফাইনালি শি হ্যাজ ডান হার পার্ট, এবং তিনি সফল হয়েছেন। 4 মাস বয়সে স্বামীকে হারিয়ে ফেলা, যার বয়স যখন মুবিন ভাইয়ের মাত্র 4 মাস,
তখন থেকে হারিয়ে ফেলা এত পরিশ্রম, এত কষ্টের ফসল ফাইনালি তিনি সফল হয়েছেন এবং মায়ের সেই সফলতা চোখে তখন দেখতেছেন আপনি। দেখতেছেন। একসাথে দুই ছেলে তার গ্রাজুয়েশন, এটা মানে পুরো এলাকাতে মানে ডাক পড়ে গেছে যে হ্যাঁ। আর সবাই দেখা করতেছে, মা কি বলছেন তখন? মা তো সবাইকে মানে প্রথম 1-2 দিন মিষ্টি খাওয়াইছে, এরপরে দোয়া করেন, সবার কাছ থেকে দোয়া চাচ্ছে। আমার কষ্ট এই যে আপনারা দোয়ায়, আর আমরা আসলে দুই ভাই মানে কোনো রাজনীতির সাথে ছিলাম না, এবং আপনারা তো বলেছিলেন আপনাদের শৈশব কৈশোরই ছিল না, সারাদিন ছিলেন মায়ের সাথে। কোনো দলের ছিলাম না, কোনো খেলাধুলা এরকম করতে পারি নাই, যারা কোনো সবসময় শুধু পড়াশোনা আর মাকে হেল্প করা, এই জায়গাটায় আমরা নিয়ে কাজ করেছি দুই ভাই। তো যার কারণে এটা মানুষ দেখতে আসতো যে এমুকের ছেলে এরকম ভাবে এরকম পাশ করেছে, দেখে আসি, এরকম আশেপাশে গ্রামের মানুষ দেখতে আসতো। তখন মানে এখন বুঝি যে আসলে এটা একটা প্রাউড ফিল করার মতন। আম্মা তখন বলতো হ্যাঁ আপনাদের দোয়ায় আপনাদের ছেলেরা পাশ করছে, আম্মা সবসময় তাদেরকে এরকম ভাবে বলতো। তখন তার এই আগের কষ্টগুলো তখন উনি মানে তখন তার মধ্যে চেহারার মধ্যে একটা ঝিলিক দেখতে পাচ্ছে যে না মানে সব ভুলে গেছে কষ্ট, ওই কষ্ট, এই যে কত পিছনের যে গল্পগুলো এগুলো এখন তার কাছে আর এগুলো মনে নাই। তো আস্তে আস্তে ভাইও আস্তে আস্তে একটার পর একটা চাকরি চেঞ্জ করে মোটামুটি একটা স্টেবল একটা চাকরি। আপনার কি আমি কি করছেন এবং কতদূর পর্যন্ত পড়েছেন ফাইনালি? আমি আসলে এতটুকুই পড়ছি, গ্রাজুয়েশন করেছি। কোথায় আছেন? এরপরে আমি মূলত 2001 সালে আমি প্রথম জবে আসি, আইটি সেক্টরে প্রথম আসি, অ্যাকাউন্টসে জয়েন করেছিলাম একটা কোম্পানিতে। তো পরবর্তীতে আমি সফটওয়্যার দিকে চলে আসি আর কি। তো পোস্ট সফটওয়্যার নিয়ে কাজ করা শুরু করলাম, এরপর অ্যাকাউন্টিং সফটওয়্যার নিয়ে কাজ করলাম, এরপর লোকাল ইআরপি নিয়ে কাজ করলাম। এখন আমি লোকাল ইআরপি তো সব কোম্পানি তো অলমোস্ট প্রয়োজন হয়। ইআরপি ক্ষেত্রে হয়তো কেউ ইন্টারন্যাশনাল কিছু সফটওয়্যার যেগুলো আছে সেগুলো নাই, এখন বাংলাদেশেই কিন্তু যে বাংলাদেশ ইনবিল্ট ইআরপি গুলোকে তারা ব্যবহার করতেছে। জি জি। এরপরে আমি এসএপি নিয়েও কাজ করেছি এবং লাস্ট এখন আমি ওরাকল নিয়ে কাজ করতেছি, যেটা গ্লোবালি সবচেয়ে ভালো, সবচেয়ে রিকগনাইজড একটা কোম্পানি ওরাকল। মানে এসএপি এবং ওরাকল দুটোই গ্লোবালের মধ্যে সবচেয়ে বেস্ট। একদম। এর ভিতরে ওরাকলটাকে সবাই বেস্ট বলে, তো সেখানে আমি এটা মার্কেটিংটা আমি দেখতেছি এবং আল্লাহর রহমতে আমি একটা মাল্টিন্যাশনাল কোম্পানি আছি। ইনফ্যাক্ট বেশিরভাগ কোম্পানি ওরাকল প্রেফার করে। এখন আপনি সেই সফটওয়্যার সেগুলো নিয়ে কাজ করতেছি এবং বাংলাদেশে অলমোস্ট আইটি ফিল্ডে যারা আছে আমাকে সবাই চিনে, মুবিন সালে মুবিন নামে সবাই চিনে। লাস্টের কথাটা শুনলেন তো, এই কিন্তু সেই ছেলে যে ছেলে মাত্র 4 মাস বয়সে তার বাবাকে হারিয়েছিল রোড অ্যাক্সিডেন্টে হঠাৎ করে। সে জানেও না এই ছেলেটি, যে ছেলেটি সালে মুবিন এই সামনে আপনাদের বসা, এই ছেলেটি জানতো না যে সে কি হারিয়েছে মাত্র 4 মাস বয়সে। এই সেই ছেলে যখন কারো বাবা আসে, সবাই যখন হই হই করতে করতে যায় বাবা আসছে, মানে তাদের সন্তানরা যায় হই হই করতে করতে, কারণ বাবা আসা মানেই নবীনগর থেকে হয়তো ফলমূল খাবার দাবার মিষ্টি টিষ্টি কিছু নিয়ে আসছে। সেই ছেলেটি বাবা কি জিনিস বুঝে না, যেহেতু 4 মাস বয়সে বাবা হারিয়েছে। সেই সালে মুবিন সেই ছোট্ট বাচ্চাটি তখন ওদের সাথে ও হই হই করতে যায়, বাবা আসছে বলে ও দাঁড়িয়ে যায় ওদের সাথে, যে বাবা হয়তো ওদেরকে যেমন আদর করে কোলে তুলে নিচ্ছে, ওদের হাতে যেমন ফলমূল মিষ্টি দিয়ে বরণ করতেছে, হয়তো এই সালে মুবিনকেও সে মহব্বতটা করবে। বাচ্চা মন তো আর জানে না যেটা অ্যাকচুয়ালি তার বাবা না, এই হচ্ছে সিলেক্টিভ কিছু বাচ্চাদের জন্য। তারপর তারা তাদের বাচ্চাকে নিয়ে ঘরে শিকলি দিয়ে দেয় এবং সালে মুবিনকে দূর করে তাড়িয়ে দেয়। আর এই কষ্ট দেখলে ওই রকম একজন মা, ওই লক্ষ্মীমন্তা মায়ের ভিতর কলিজাটা পুড়ে ছারখার হয়ে যায় যখন এই দৃশ্যটা দেখে। সেই সালে মুবিন এখন ওরাকল সফটওয়্যার নিয়ে কাজ করতেছেন এবং আমরা যারা যতটুকু আইটি সেক্টর সম্বন্ধে মিনিমাম ধারণা রাখি, যে আমরা বুঝি যে এই জিনিসটা গোটা ওয়ার্ল্ড ওয়াইড এখন একটা লিডিং পজিশনে এই কাজটা করতেছে এবং এটা ডিমান্ড কতখানি, যেখানে কোট আনকোট সালে মুবিন এই কথাটা বললো যে বাংলাদেশ আইটি সেক্টরে যারা কাজ করে অ্যাটলিস্ট সালে মুবিনকে মানুষ চেনে। গুরু, থ্যাংক ইউ গুরু। এবং আমি বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাবে আমি একটা ফেসবুক গ্রুপ খুলেছি, এখানে আইটির 5400 মেম্বার আছে। আমি চাই যে বাংলাদেশে আইটিতে যারা আসতে চায় তাদেরকে হেল্প করতে, এবং যারা জব পান, আমি প্রায় 20-30 জনকে আমি জবে হেল্প করেছি। ভেরি গুড। আমি এই গ্রুপটা খুলেছি মূলত যে যারা আইটিতে আসতে চায় তারা এখান থেকে, বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব।
বাংলাদেশ আইটি প্রফেশনাল ফ্রেন্ডস ক্লাব, এই গ্রুপ, ওখানে আপনি অলরেডি 20-25 জনের চাকরির ব্যবস্থা করেছেন এবং পেট্রোনাইজ করতেছেন। অ্যাটলিস্ট মেন্টরশিপটা খুব প্রয়োজন আইটি সেক্টরে। বাংলাদেশের টপ লেভেলের সব কোম্পানির আইটি হেড আমার গ্রুপে অলরেডি আছে। ভেরি গুড, ভেরি গুড। সো যাদের এই ন্যাক আছে, যারা এটার মধ্যে নিজেদের ক্যারিয়ার বা মেন্টরশিপ চান বা কোন রকমের অ্যাসিস্ট্যান্স চান, সালেম মুবিন কোট আন কোট ঢাকা এফএম ভালোবাসার বাংলাদেশে কথা দিয়ে গেলেন। এমনি তো আপনি করেনি, করতেছি, আরো হ্যাঁ। বেশি আমার যারা ভক্তকুল আছে, যারা আমাকে ভালোবাসে, মানুষগুলো আরো বেশি করবেন যে আপনি আপনার প্রোগ্রাম আমি দেখেছি, আমি সেখান থেকে জেনেছি, আমাকে হেল্প করেন। এবং Okay? আমার নিজের জবের জন্য আমি অনেক জায়গায় গিয়েছি এবং আমি ইন্টার পাস করার পর আমি জবের জন্য ট্রাই করেছি, আসলে পাই নাই। একটা জব পেয়েছিলাম যে রাস্তায় বসে টিকিট কাটতে হবে। আমি আসলে জানি যে টিকিট কাটার জন্য যে বক্সটা নিয়ে বসবো, কিছুক্ষণ পরে বক্সটা সহ আমাকে সহ নিয়ে যাবে। নিয়ে যাবে। তো আমি আর ওইটাতে যাই না, না আমাকে মনে হয় এই পড়াশোনা দিয়ে মনে হয় আমাকে চাকরি হবে না। আমি কিন্তু ইন্টারে কমার্স ছিলাম, পরে আমাকে পরে আমি আর্টসে চলে আসছি, মানে আমাকে ওই প্রাইভেট পড়তে পারবো না, কমার্সে পড়তে হলে আমাকে প্রাইভেট পড়তে হবে। তো আমাকে প্রাইভেট পড়ার খরচ নাই, টাকা ম্যানেজ করতে পারতেছি। ডিজিটাল এন্ড আইটি সেক্টরে দারুণ একটা বিপ্লব কিন্তু ঘটে গেছে পুরো বিশ্বে, বাংলাদেশেও ঘটতেছে। যাদের হাত ধরে ঘটতেছে তাদের মধ্যে অন্যতম। এবং আমি জেনারেল লাইনে পড়াশোনা করে আমি আইটি থেকে চাকরি করতেছি। এইটা হচ্ছে খুবই টাফ। আর সবারই স্বপ্ন থাকে যে আমি ডাক্তার, ইঞ্জিনিয়ার হবো, এরকম স্বপ্ন থাকে। আমি যখন একটু বড় হলাম, তো স্বপ্ন আমি কিভাবে দেখবো? আমার তো শূন্য থেকে যাত্রা। আমার তো আইটি পড়াশোনা করতে হলে আমাকে সিসি পড়াশোনা করতে, আমাকে সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে আসতে হবে। আমি তো ওইরকম সবচেয়ে বড় যেটা প্রবলেম আমার কাছে মনে হয় মমিন ভাই, যে একটা ফোবিয়া কাজ করে যারা আর্টস বা কমার্স ব্যাকগ্রাউন্ডের আইটি বা ডিজিটাল এই সেক্টরে আসলে একটা ফোবিয়া, একটা কেমন ভীতি কাজ করে যে আমি এটা জন্য কতটুকু কমফোর্টেবল। তো আমি আসলে ভয় পাই নাই। আমি এই যে সফটওয়্যারগুলো নিয়ে আমি কাজ করেছি, আমি কিন্তু প্রতিনিয়ত আমাকে চ্যালেঞ্জের মোকাবেলা করতে হয়েছে। আমি যখন পজ সফটওয়্যার নিয়ে কাজ করি যে শিখতে হয়েছে, এরপরে অ্যাকাউন্টিং নিয়ে কাজ করলে শিখতে হয়েছে, আমাকে লোকাল ইআরপি নিয়ে কাজ করতে আমাকে শিখতে হয়েছে। এবং এখানে আমাকে এক একটা জব আমি চেঞ্জ করেছি, মোটামুটি 7-8টা জব আমি চেঞ্জ করেছি, এবং এক একটা জব আমাকে অনেক চ্যালেঞ্জ নিয়ে মোকাবেলা করতে হয়েছে। আমি আজকে আপনার এখানে আমার দর্শকদের আজকে শুনতেছেন, আমি তাদেরকে বলবো ভয় পাওয়ার কিছুই নাই। আর্টস, কমার্স, সায়েন্স এগুলো কিছু না, আমাকে পারতে হবে, আমাকে শিখতে হবে, আমাকে আগাইতে হবে। তা এই জায়গা থেকে আমি একদম সবসময় মানে একদম ভেরি গুড। মানে এবং আপনারা, আমি বললাম যারা এই প্রোগ্রামের রেফারেন্স দিয়ে কথা বলবেন মমিন ভাইয়ের সাথে, তারা সেই অ্যাসিস্ট্যান্ট, সেই মেন্টরশিপ পাবেন। জব পাওয়ার ক্ষেত্রে হোক, আপনাদেরকে গাইডেন্স ক্ষেত্রে হোক, উনি ওনার তরফ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা করবে। আপনারা ফেসবুকেও ইনক্লুড হয়ে যেতে পারেন, সালেম মুবিন নামে আমার ফেসবুক এবং লিংকডইনও আছে। লিংকডইনও আপনারা কানেক্টেড থাকতে পারেন। 6000 মতো আছে, লিংকডইনে 23000 প্লাস আমার ফলোয়ার আছে। আপনারা কানেক্টেড থেকে তার কাছ থেকে যে কোনো রকমের অ্যাসিস্ট্যান্স নিতে পারেন, যে কোনো রকমের গাইডেন্স নিতে পারেন। সালেম মুবিন সবকিছুর উপরে এখন তো একদম লাইটের মতো, সূর্যের মতো জ্বলজ্বল করতেছেন। সবকিছুর পেছনে সত্যিকারের কারিগর হচ্ছেন আপনার মা, আপনার মা, আর কেউ না। আল্লাহ রাব্বুল আলামিন উপরে। আল্লাহ রাব্বুল আলামিন এর জন্যই বলি যে পক্ষপাত দুষ্ট নন তিনি। সব রকমের এলিমেন্ট আপনাদের কাছ থেকে কেড়ে নিয়েছিলেন। কি মজার ব্যাপার যে কতখানি সম্মানিত তিনি করেছেন। সম্মানিত করার জন্য আপনার এলাকায় আপনাদের পরিবারটাকেই তিনি বেছে নিয়েছেন। যে পরিবারে কেরোসিন পর্যন্ত ব্যবস্থা নাই যে একটু আলো জ্বলবে, সেই পরিবারটা একদম ঝকঝক করতেছে, আলোর মতো, সূর্যের আলোর মতো রোশনাই ছড়াচ্ছে। এটাই তো। এবং সবকিছুর পিছনে যিনি স্টার অফ দ্য স্টার, আমাদের সুপারম্যান, এখনো আমার পিছনে এই মায়ের এই যে মাথার উপর হাতটা, শুধু মায়ের এই মায়ের গল্প। এখন আপনি কি করতেছেন? মা যখন 75 বছর বয়স প্রায়, মা যখন এখন বৃদ্ধা, তার শরীরে সেই সক্ষমতা নাই, সমস্ত কিছু আপনাদের জন্য কুরবান করেছে যে মানুষটি, সে মানুষটার সেবা ভালোবাসছেন কিভাবে, তাকে কিভাবে দেখছেন, সে বাড়িতে থাকাতে আপনি কতটুকু কি ফিল করেন, আমরা এইগুলো একটু শুনতে আজকের অনুষ্ঠান থেকে বিদায় নিই। আচ্ছা, আমি আরেকটু শেষ করি যে আমার যে গ্রুপটা আমি করেছি, ওইখানে আমি একটা পোর্টাল তৈরি করেছি যে যারা জব খুঁজবে তারা এই পোর্টালে ঢুকবে, এবং যারা জব দিবে এরাও এই পোর্টালে ঢুকবে। আমি এরকম একটা একদম ম্যাচ মেকারের জায়গাতে আপনি আছেন, দুই পক্ষকে ব্রিজ করে দিবেন। আমার নিজের জবের জন্য আমি অনেক কষ্ট করেছি, আমি অনেক চেষ্টা করেছি। এখন আমি চাই না যে সমাজে অন্য মানুষ কষ্ট করুক। এটা আমি এই পোর্টালটা করছি এই জন্য যে আইটি সেক্টরে যারা আসবে, যারা জবের সার্কুলার দিবে, এটা এখানে দিতে পারবে, এবং যারা জব খুঁজতেছে তারা এখান থেকে জবের ইয়েগুলো পাবে। সমস্ত নির্ভরতার জায়গা ছিল আপনার মাকে ঘিরে। এখন মা কিন্তু বাচ্চার জায়গায় চলে এসেছে। 75 বছর বয়স কিন্তু মা শিশু হয়ে গেছেন। এখন আপনি সত্যিকারের বাবা হয়ে গেছেন। সন্তান একসময় বাবা হয়ে যায় না? বাবা সম্বন্ধে এই কারণে সন্তানকে মা বাবা বারা করেন। কিভাবে যত্ন করেন এই রত্নটির? আসলে কি আমি এখন ফিল করি, এখন যেহেতু আমি বাবা হয়েছি, এখন আমি বুঝি যেই সময়টা মা আমাদেরকে ছেড়ে দিলে আমরা বেনিশ হয়ে যেতাম, এই সময়টা যদি মাকে আমরা ছেড়ে দিলে মা বেনিশ হয়ে যাবে। একদম তাই। তো সেই জায়গাতে যেই মানুষটা আমাদের জন্য এত বড় প্রতিদান কিভাবে দিচ্ছে, তো এটা আমি
আমি নিজে চাকরি করে আল্লাহর রহমতে আমি নারায়ণগঞ্জ বুইগড়ে আমি একটা ছোট ফ্ল্যাট আমি কিনেছি, এবং মায়ের একটা স্বপ্ন ছিল যে কোথাও যদি একটু নিজে থাকার জায়গা হয়, তো একটা ছোট ফ্ল্যাট আমি নারায়ণগঞ্জ বুইগড়ে রূপায়ণ টাউনে আমি কিনেছি, এবং ওইখানে মাকে নিয়ে আমি আসি। এবং আমি সব সময় অফিসে যাওয়ার সময় মাকে বলে যাই, আসার পর এসে আমি প্রথম মাকে খোঁজ করি, কারণ এই মানুষটা আসলে মানে বেহেশত যদি আসলে কেউ পাইতে চায়, মা বাবার সেবা করে পাইতে হবে। তো আমি ফিল করি যে আমি হজে যদি তৌফিক হয়, আমি আমার নিয়ত আছে আমি হজ করতে যাব, কিন্তু আমি যদি এখন আজকে মারা যাই, আমার কাছে মনে হবে যে আমি হজের কাজটা আমি চালিয়ে যাচ্ছি, কারণ আমার মাকে আমি একদিনের জন্য আমি এখন আর কোনো কষ্ট দিতে চাই না বা কষ্ট দেই না। তার সে পান খায়, সবসময় তার পানের খবরটা আমি রাখি, তার অসুখ বিসুখ হইলে তাকে আমি নিয়ে যাই, এবং তার কাপড় চোপড় যখন যেটা লাগে, এবং কাছে আমি সবসময় আইসে প্রথম মায়ের কাছে বসি, আসতে শুনি, তারপর তার সারাদিনের গল্প শুনে তারপর আমি আমার ওয়াইফের কাছে যাই, গিয়ে তার সাথে গল্প শুনি। এটা আমি আমার এক বড় ভাই ফুফাতো ভাইয়ের কাছে শিখেছি, উনিও আমার ফুফুকে অনেক আদর করছে, এবং মানে কি বলবো, দারুণ প্র্যাকটিস বললেন, আমি একটু শিখে নি। ফিরে এসে মায়ের সাথে কিছুক্ষণ 1 মিনিট হোক 5 মিনিট হোক 10 মিনিট হোক আগে মায়ের সাথে গল্প করা, হ্যাঁ। গল্প করে দেন আপনি আমি আমার পারিবারিক রুমে ভাবে যাই, গেলেন। আমার রুমে Okay. যাই। তো এটা করলে কি হয়, মা খুশি থাকে, কারণ আমি যদি আইসে সুজা আমার একটা wife-এর- crisis, মনের মধ্যে একটা অস্থির হ্যাঁ, তৈরি হয়। ওইখানে চলে যায়, তাহলে বুঝবে যে আমার ছেলে তো আমাকে আসলে ভুলে গেছে, এরকম আমি কখনো তাকে ওই ফিলটা করতে দেই না যে আমি তাকে ভুলে গেছি বা তাকে একটু কম গুরুত্ব দিচ্ছি। আমি সবসময় চেষ্টা করি মাকে সেই গুরুত্বটা দেওয়ার জন্য, এবং মানে বেহেস্ত পাওয়ার জন্য এইটা হচ্ছে সবচেয়ে বড় একটা জায়গা, যে মাকে সেবা করা। মাঝে মাঝে অনেক সময় সংসারে খুঁটিনাটি ব্যাপার নিয়ে স্বাভাবিক। একটু সমস্যা হয়, ঝগড়া হয় বা কথা কাটাকাটি হয়, আমি মাঝখান থেকে আমি চেষ্টা করি দুই পক্ষকে একসাথে যেভাবে রাখা যায়। এবং আল্লাহর রহমতে আমার ওয়াইফ অনেক ভালো, মানে অনেক সেবা করে বা চেষ্টা করে তাকে যেভাবে ম্যানেজ করার জন্য। তো চেষ্টা করি যে হ্যাঁ, মাকে যেন একটু কষ্ট না দেওয়া হয় আর কি। আমি মাঝে মাঝে দেখি যে এর মাকে ওর বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়, আমি আসলে জানি না এই ছেলের সন্তানগুলো কি। একটা সন্তান আমি আজকে আমার সন্তান হিসেবে আমি দেখতেছি যে কিভাবে তাকে লালন পালন করে আজকে আমি তাদেরকে নিয়ে আসতেছি। তো সেম লালন পালন করে সে আমাকে বড় করেছে, তো এই জায়গা থেকে কিভাবে সে মাকে রাস্তায় ফেলে দেয় বা বৃদ্ধাশ্রমে দিয়ে আসে, বা ওই তাকে নিয়ে চিন্তা করে একা থাকার চিন্তা করে, মা বাবার দেশে থাকুক, তার সে ঢাকায় থাকুক আর মা এসে থাকুক। মানে আল্লাহ, মানে সবাইকে আল্লাহ এটা বোঝার তৌফিক দিক যে আল্লাহ মা বাবার জন্য সেবা করে। আমি সবার কাছে একদম হাত জোর করে বলবো যে মা বাবা যেন কষ্ট না পায়, কারণ মা বাবার কষ্ট আসলে কেউ সহ্য করতে পারবে না। আসলে এটা দুনিয়া আখিরাত দুইটাই মা বাবার কাছে। আমি বাবাকে পাই নাই, আমি বাবার যে মানে একটা বাবা ডাকা, আমি শ্বশুর দেখে বিয়ে করেছি এবং শ্বশুরকে আমি আব্বা ডাকি, কিন্তু বাবার ফিলটা আসলে হয় না, কেউ কাউকে এই জায়গাটা ফিলটা আসলে দিতে পারে না। আমার মা, আমি আজকে প্রোগ্রামে আসবো, উনি রান্না করে আমাকে আজকে জানেন খাবার আমার বক্স করে দিয়ে দিছে, তুই ওখানে গিয়ে কখন যাবি, কখন খাবি, সেটাও খেয়াল আছে। মানে এই যে দেখেন, আমি যদি রাতে 3টার সময় বলি আছে একজন জেগে আছে, আমাকে চা একজন খাওয়াইতে জেগে হবে আছে। বা আমাকে কিছু খাওয়াইতে হবে, কোনো কষ্ট ওনার কোনো সুখ নাই, কোনো ইয়া নেই, ওই জিনিসটা একদম সবকিছু ফিল সাথে সাথে energy চলে আসে। আমি তো মুখে তো বলি যে আমি এই পিঠা খাবো, ওনার শরীরে কি অবস্থা এটা না, উনি আমাকে আজও এই জিনিসটা করে যে ওই পিঠাটা উনি বানায় খাওয়াবে। মানে আমি জানি না এমন মা আসলে মানে কয়জনের আছে। আমি আল্লাহর অশেষ মেহেরবানি হয়তো এমন একটা মা আমার কাছে আছে, এবং আমি তাকে ওইভাবে কাছ থেকে আমি তাকে দেখার সুযোগ পাচ্ছি, সেবা করার সুযোগ পাচ্ছি। এবং আমি দর্শকদেরকে বলবো, মা বাবাকে কষ্ট দিন না, আর যাই হোক মানে অবশ্যই আমি বলবো যে এই একটা জায়গা আপনারা সেবা করেন এবং তাদের মাধ্যমে আপনারা বেহেশত পাবেন। আমি আপনাকে এটা অন্তত বলতে পারি। গুরু আসলে আজকে জানি না কতটুকু শেয়ার করতে পারছি, কিন্তু মায়ের ভালোবাসা আসলে মুখে বলে শেয়ার করা যায়, এটা আসলে ভিতরের ব্যাপার, ভিতর থেকে আল্লাহ যদি দিন দেয়, যতটুকু যা বলছেন, আমার ইচ্ছে যে আপনার মা সহ একটা বায়োগ্রাফি করতে পারি কিনা। আমি নবীনগর মাঝে মাঝে যাওয়া আসা পড়ে, সম্ভব হলে একদিন ওখান থেকেই হয়তো ভিডিও শুট করে নিয়ে এসে আমি আপনার দর্শকের কাছে পৌঁছে দিব। একদম শেষ মুহূর্তে অনুষ্ঠান, ইনফ্যাক্ট সময় আর নাই, আপনি শেষ মুহূর্তে যদি কিছু বলতে চান, আমাদের পুরো আয়োজন এবং আপনার আমাদের এখানে আসা সবকিছু মিলিয়ে যদি 1-2 মিনিটে কিছু বলতে চান। জি, আসলে আমি গুরুকে অনেক ধন্যবাদ। আসলে অনেক সময় প্রোগ্রামে দেখেছি আসলে, এবং কাছ থেকে আসলে এরকম প্রোগ্রামে হট সিটে এসে কথা বলবো, এটা আসলে আমার মানে মাঝে মনে হয়েছে যে আমি চিমটি কেটে দেখবো গুরুকে, যে আসলে সত্যি গুরু আমার সাথে আছে, এরকম খুব ফিল করতাম আপনাকে। এবং আল্লাহ আপনাকে যে বয়সটা দিয়েছে, এটা আমার দেখা মতো বাংলাদেশে আমি কারোর এই বয়স পাই না, তো খুব ভক্ত ছিলাম আপনার। যাক, আজকে আপনার সাথে প্রোগ্রামে কথা বলার সুযোগ হলো। আমি দর্শকদেরকে বলবো যে
যে আপনারা মায়ের সেবা করুন এবং নিজেরা কখনো হতাশ হবেন না, পড়াশোনা বা কোনো কিছু এরকম না, নিজের যদি আত্মবিশ্বাস থাকে আসলে একদম শূন্য থেকেও কিন্তু মানে চলে আসা যায়। মানে আমাকে দেখেন যে আমি আসলে শূন্য থেকে চলে আসছি, মা বাবার দোয়া এবং আশেপাশে সবার দোয়া, সবার যদি ভালোবাসা থাকে আসলে আপনাকে অবশ্যই জয় হতে পারবেন। এখানে আসলে নিজের ইচ্ছা শক্তিটাকে আসলে আপনাকে আগায় দিতে হবে আর কি। তো সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার মায়ের জন্য দোয়া করবেন এবং সবাই যদি ভালোবাসার বাংলাদেশে এই প্রোগ্রামটা যারা শুনতেছেন সবাইকে আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। হয়তো আমার এখানে যদি কিছু ভুল ত্রুটি থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সাপোর্ট দিবেন, আমাকে বা যদি সুযোগ থাকে যোগাযোগ করবেন, যদি কারো কোনো কাজে লাগতে পারে অবশ্যই আমি চেষ্টা করব তাদেরকে ওই জায়গাটাতে হেল্প করার জন্য আর কি। তো ভালো থাকবেন সবাই, সবাইকে শুভেচ্ছা অভিনন্দন। অনেক কৃতজ্ঞতা, অনেক ধন্যবাদ সালেম মুবিন আপনাকে। ধন্যবাদ একদম শূন্য থেকে দারুণ উজ্জ্বলতম একটা জায়গায় পৌঁছানোর জন্য। ধন্যবাদ মহিয়সী নারী, স্টার অফ দ্য স্টার, একজন সুপার উইম্যানের গল্প আমাদের এই স্টুডিওতে শেয়ার করার জন্য। এবং আমরা চাই যে আমাদের কাছে সেলিব্রিটি বলতেই এই মানুষগুলো, আমাদের কাছে স্টার বলতে এই মানুষগুলো, যে মায়ের গল্প শোনালেন এই মানুষটি, এরাই হচ্ছে সত্যিকারের স্টার, সত্যিকারের সেলিব্রিটি। এই মানুষগুলোকে সম্মানিত করতে চাই আমরা, এই মানুষগুলোর কাছে আস্তে আস্তে আমরা ধীরে ধীরে পৌঁছে যেতে চাই। তার বিভিন্ন রকমের প্ল্যানিং আমরা অলরেডি করা শুরু করেছি। আমরা এই মানুষগুলোর কাছে পৌঁছে গিয়ে তার পা ধরে তার পায়ে কদম বুঝি করে বলতে চাই, ইউ আর দ্য স্টার, ইউ আর দ্য বেস্ট। আপনারা আছেন তাই এই পরিবার টিকে আছে, আপনি আছেন তাই এই সমাজ টিকে আছে, আপনারা আছেন তাই বাংলাদেশের ভেতরের বাংলাদেশের এই কদর্য গল্পগুলো সুন্দর ভালো লাগায় রূপান্তরিত হচ্ছে। সত্যিকারের স্টার আপনারা, আপনারা এই সমাজকে, আপনারা এই রাষ্ট্রকে, আপনারা এই গোটা পৃথিবীকে বিনির্মাণ করেন। এবং অনুষ্ঠানের একদম শেষ মুহূর্তে, অনুষ্ঠানের শুরুতে যে কথাগুলো বলছিলাম সে কথাগুলো আবারও বলতে কেন জানি মন চাচ্ছে যে আসলেই তাই, শুধুই ভালো লাগা ভালোবাসায় ভালো থাকা যায় না। কিন্তু বড় মাঠ, তপ্ত মাটি, ঝুম বৃষ্টি, হঠাৎ নাকে এসে লাগা মাটির সোদা গন্ধ, বিস্তৃত আকাশ, বিস্তীর্ণ সমুদ্র, এই ভালো লাগা সবসময় কি একই রকম থাকে? সত্যি ভালো লাগা আর ভালোবাসায় কি ভালো থাকা যায়? পরিচিত মাঠ, পরিচিত চেনা গাছ, পরিচিত সুখ, পরিচিত এ পথ, সব সময় কি একই রকম থাকে? পরিচিত নদী, পরিচিত গান, সবসময় কি একই সুরে বয়? পরিচিত স্বাদ সেই সিঙ্গাড়ায় জিভে কি এখনো জল নিয়ে আসে? তাহলে সত্যি ভালো লাগা ভালোবাসা মিশে আছে দূর কোনো পরবাসে। ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে। মৃত্যুর মিছিল তো, এর জন্য স্রষ্টার কথা বেশি মনে পড়তেছে। আসলেই ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে, যেখানে স্রষ্টা কমিট করেছেন যে সৃষ্টি এবং স্রষ্টা তার আশা জিমে মিলেমিশে একাকার হয়ে ফানাফিল্লার রূপ নিবে, দুই সত্তার মিলেমিশে একাকার হয়ে যাবে। তাই ভালোবাসার যদি খোঁজ সত্যিকারে করতে চান, ভালো লাগা মিশে আছে দূর কোনো পরবাসে, যেখানে স্রষ্টা আর সৃষ্টি মিলেমিশে কাছে থাকে, স্রষ্টা আর সৃষ্টি মিলেমিশে কাছে থাকে। রবের দেখা পেলে, রবের দিদার হলে বান্দার আর চাওয়া পাওয়ার আছে কি? তাই বলি, সত্যি শুধু ভালো লাগা, পার্থিব ভালো লাগা ভালোবাসায় ভালো থাকা যায় কি? রবের দিদার পাওয়ার সবচেয়ে শর্টকাট ওয়ে, কানে কানে বলি, মনোযোগ দিয়ে শুনুন, মাথার মধ্যে রাখুন, অন্তরের মধ্যে আত্মস্থ করে নিন। আমি নিজেকেও বলছি করা উচিত। শর্টকাট ওয়ে হচ্ছে আপনার মা, আপনার বাবা, যাদের রোজ ধরে পৃথিবীর মুখ দেখেছেন। স্রষ্টা দিদার পাওয়ার এর চাইতে শর্টকাট মাধ্যম পৃথিবীতে আর দ্বিতীয়টি নেই। আমরা মা বাবাকে যেন বর্ণনা করে দিই, মা বাবাকে আমাদের ভালোবাসার সবচেয়ে বড় মাকাম দান করি। সে প্রার্থনায় আজ শেষ করছি। সবাই অনেক ভালো থাকুন আর জীবনটাকে অনেক বড় করে বাঁচুন। প্রত্যেকটি প্রাণ ভরে উঠুক ভালো লাগা নিয়ে, আর প্রত্যেকটি হৃদয় শাসিত হোক শুধুই ভালোবাসা দিয়ে।